বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে পেয়েছেন আমার বসা আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর নিলয়, বিশেষভাবে আপনাকে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় আপনি সেজন্য। আপনাদের দুজনের কাছ থেকে আমি একটু বুঝতে চাইবো যে বাংলাদেশের প্রতিবেশী যে দেশগুলো সেগুলোতে আমরা লক্ষ্য করছি যে এক ধরনের অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, এবং বৈশ্বিক প্রেক্ষাপটে শক্তিধর দেশগুলো সামরিক এবং নানা রকমের অর্থনৈতিক ব্লক করবার চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ায় কি শক্তির ভারসাম্য বদলাচ্ছে কিনা সেটাও একটু আমার জানবার বিষয় আপনাদের দুজনের কাছ থেকে, এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতি কীভাবে আরও স্থিতিশীল এবং কৌশলগত হতে পারে, এখানে কোনো দুর্বলতা আপনারা লক্ষ্য করেন কিনা, যাতে দেশ সার্বভৌমত্ব রক্ষা করে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে একটা গঠনমূলক ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে পারে, যাতে করে সবগুলো দেশের সঙ্গে মোটামুটি একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ থাকতে পারে। পারভেজ, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ জিলুর ভাই, আপনি ঠিকই বলেছেন যে কোভিডের পরে যে আপনারা এখানে পোস্ট কোভিড সিনারিও যেটা বলবো, তখন থেকে আমরা দেখছি হচ্ছে সারা বিশ্বে এক ধরনের হচ্ছে অর্থনৈতিক মন্দা, তার সাথে সাথে বেকারত্বের হার বেড়ে যাওয়া, এবং হচ্ছে যে আপনার বেকারত্বের হার বেড়ে যাওয়ার সাথে সাথে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখেছি হচ্ছে যে ফার রাইট বলে যেখানে আছে যে এখানে উগ্রপন্থী চিন্তাভাবনাগুলো কিন্তু এখানে হচ্ছে প্রকটভাবে এখানে সমাজে দেখা দিয়েছে। এবং তার সাথে সাথে যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্রে যে পালাবদল হয়েছে, বা এর সাথে সাথে পশ্চিমা বিশ্বেও আমরা দেখেছি হচ্ছে উগ্র যে ডানপন্থী যেখানে শক্তিগুলো যে উদয় হয়েছে যেখানে, তো এবং এটা এমনকি আপনি যদি বলেন উদাহরণ হিসাবে ফ্রান্সে বলেন বা জার্মানিতে বলেন, প্রত্যেকটি দেশে কিন্তু হচ্ছে যে এখানে হচ্ছে যে এক্সট্রিম রাইট এখানে ইমার্জেন্স হয়েছে। এবং তার সাথে সাথে সবচেয়ে বড় যে আমি বলবো যে গেম চেঞ্জার হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার যে প্রেসিডেন্সি, যেটা এখানে কেন এবার যুক্তরাষ্ট্রের এবার এখানে হচ্ছে একটা আমি বলতে পারবো যে পুরোপুরি ওদের আগের যে 50 থেকে 60 বছরের যে পররাষ্ট্রনীতি আছে, এটা মাল্টিল্যাটারাল ইনিশিয়েটিভ দিয়ে অ্যাপ্রোচ করা বা একটা অ্যালায়েন্স সিস্টেম অফ অ্যালায়েন্সেস বা বিল্ড করা, এটা যদি আপনি ইউনাইটেড নেশনস বলেন, আপনি যদি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলেন, আপনি যদি বলেন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর প্রতি সাপোর্ট বলেন, বা আপনি যদি বলেন মানে হিউম্যান রাইটস বলেন, বা হচ্ছে ওয়ার্কার্স রাইটস বলেন, বা এনভায়রনমেন্টাল চেঞ্জ বলেন, ক্লাইমেট চেঞ্জ বলেন, এটার প্রতি যে যুক্তরাষ্ট্রের একটা মোরাল লিডারশিপ আছে বা ডেমোক্রেসি এখানে এস্টাবলিশ করার জন্য আছে, ওগুলোকে বর্জন করে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসির দিকে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এখানে নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখানে অবলম্বন করেছে। এবং তার সাথে সাথে আমরা দেখেছি যেহেতু এখানে মাল্টিল্যাটারাল অর্ডারে বিশাল বড় একটা শিফট হয়েছে, এবং চীনের প্রতি আমার বলবো যে এখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ওবামার আমল থেকে যে চীনের প্রতি যে এক ধরনের একটা বৈরিতা বলেন বা স্ট্র্যাটেজিক কম্পিটিশন বলেন যে ইমার্জ হয়েছে, তো চীনের এখানে রাইজটা ছলে বলে কৌশলে কিভাবে হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে এটাকে ব্লক করতে পারে বা কন্টেইন করতে পারে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পলিসি মেকারদের প্রধান এখানে উপজীব্য হয়ে গেছে বা ফোকাস হয়ে গেছে। এবং তার সাথে সাথে আপনি দেখবেন যে দক্ষিণ এশিয়াতে আপনি যদি 2020 থেকে আপনি দেখা শুরু করেন, আপনার প্রথমে ইমরান খানের এই PTI সরকারের পতন, এবং ওটাও কিন্তু একটা ম্যাস মুভমেন্টের সাথে আছে, যদিও বা এখানে ধারণা করা যে পাকিস্তানি আর্মিরও একটা ইনভলভমেন্ট আছে। এখানে সেইংয়ে আছে যেখানে পাকিস্তানের কোনো সরকার গঠন এবং সরকার পতনের মধ্যে পাকিস্তানের ডিপ স্টেট এবং আর্ম ফোর্সেসের একটা অবদান থাকে। যাই আবার এটাও বলা হয় যে তাকে একটু নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়া হলো বেশ কিছুটা সময়ের জন্য, আবার সময় মতো তাকে এটাও এখানে হচ্ছে পাকিস্তানি একটা এখানে হচ্ছে সমাজের একটা অংশ এখানে কৌশলগত এখানে একটা অংশের জন্য। তো তারপর আপনি যদি দেখেন শ্রীলঙ্কায় 2022 সালে আপনি রাজাপাকসের সরকারের এখানে হচ্ছে যে পতন, এবং 2024 সালে আমাদের খোদ বাংলাদেশে শেখ হাসিনার এখানে আওয়ামী লীগ সরকারের যে এখানে হচ্ছে পতন, এবং সর্বশেষকালে আপনি যদি দেখেন হচ্ছে যে এখানে নেপালে যেখানে KP শর্মা ওলির যেখানে নেতৃত্বে যেখানে সরকার ছিল এক ধরনের মানে ট্রাইল্যাটারাল এখানে একটা মানে অ্যালায়েন্স অফ কনভিনিয়েন্স, তো ওইটারও পতন। তো আপনি যদি দেখেন এখানে 3-4টা জিনিস আমি এখানে আগেও বলেছি, বাট এখানে আবার এখানে রিইটারেট করতে চাই, যেখানে হচ্ছে কমন থিম আছে। এক, প্রত্যেকটি জায়গায় যে সরকারগুলো পতন হয়েছে সেগুলো আইদার
ট্র্যাডিশনালি হচ্ছে ভারত বা চীনের সাথে ওরা ওদের অ্যালাইনমেন্ট বা ওদের ঘনিষ্ঠতা বা মিত্রতা বেশি ছিল, এবং ওর পরে যে সরকারগুলো আসে ওর পরিপ্রেক্ষিতে বা এখানে আসে, ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে বা যুক্তরাষ্ট্রের যে পলিসি মেকারদের সাথে তাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং বা এনগেজমেন্ট আছে। এক, দুই, আপনি যদি দেখেন এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে হচ্ছে তরুণ সমাজের নেতৃত্বে হচ্ছে এখানে একটা আন্দোলন বা এখানে একটা বিপ্লব, যে অর্থেই বলেন, এখানে কিন্তু দেখা দিয়েছে। এবং এটা অনেকটা আপনি যদি দেখেন হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের যখন এখানে ডিসমেম্বারমেন্ট হলো, তখন এখানে যে সদ্য স্বাধীন যে এখানে এই সোভিয়েত স্টেটসগুলো যেখানে হলো, তো এখানে ওই আপনি বলেন জর্জিয়া বলেন, ইউক্রেন বলেন, বা চেকোস্লোভাকিয়া বলেন, কালার রেভলিউশন ছিল। তো এখানে ঠিক তেমনি স্টুডেন্ট লেড রেভলিউশন হয়েছে। তো এখানে হচ্ছে যে, এবং এটাতে আমাদের বেশি আশ্চর্য হওয়ার কিছু নাই, কেননা প্রত্যেকটি দেশে দক্ষিণ এশিয়াতে তারুণ্যের আধিক্য আছে। 30 থেকে 40% হচ্ছে এখানে হচ্ছে 18 থেকে 28, এখানে হচ্ছে এখানে তরুণ এখানে একটা ডেমোগ্রাফিক আছে। এবং ওদের মধ্যে হচ্ছে আপনি দেখবেন হচ্ছে যে বেকারত্বের হার বেশি, বিশেষত হচ্ছে ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে বেকারত্বের হার বেশি। 3 নম্বর হচ্ছে যে আপনি দেখবেন যে হচ্ছে যে আগের যে সরকার যেভাবে শাসন অবস্থা ছিল, সুশাসনের অভাব, দুর্নীতির প্রাধান্য, এবং হচ্ছে যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়াটা, এটা অভিযোগ। এবং 4 নম্বর হচ্ছে প্রত্যেকটি জায়গায় আপনি সোশ্যাল মিডিয়া দিয়ে কিন্তু হচ্ছে এই রেভলিউশনগুলো অর্গানাইজ করা হয়েছে। এবং এর সাথে সাথে আমরা দেখেছি হচ্ছে যে এখানে ইনকামবেন্ট যে বা নতুন যে সরকারগুলো আসে তাদের কিন্তু পলিসি রিঅ্যালাইনমেন্ট হয়েছে। এবং আমাদের যে এই ভূ রাজনৈতিক যে এখানে চয়েসেসগুলো, যে আমি কি যুক্তরাষ্ট্রের অ্যালাইনমেন্টে যাব, নাকি আমি হচ্ছে চীনের নেতৃত্বে, চীন রাশিয়ার নেতৃত্বে একটা অল্টারনেট একটা অ্যালায়েন্সে যাব, ওখান থেকে কিন্তু হচ্ছে চয়েসেসগুলো কিন্তু আরও স্টার্ক হয়ে গেছে। এবং এই বর্তমান যে সরকারগুলো আছে তারা কিন্তু আমরা দেখছি সবাই হচ্ছে অর্থনৈতিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক বা ভূ রাজনৈতিক কারণে হোক, ওরা কিন্তু যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে এখানে। তো এইরকম একটা পরিস্থিতিতে যেখানে হচ্ছে যে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া, মিয়ানমারের কথা ভুললে হবে না, এবং সামনে আমরা থাইল্যান্ডের কথাও ভুললে হবে না। কিছুদিন আগে হচ্ছে থাইল্যান্ডে সিনাওয়াত্রার এখানে হচ্ছে সরকারটা পতন হলো, এবং সিনাওয়াত্রাকে ট্র্যাডিশনালি ধরা হয় থাকসিন সিনাওয়াত্রার যে পার্টিটা, ওটা যে একটু চীন ঘেঁষা ছিল। তো ওই সরকারেরও যে পতনটা হয়েছে, এটা কিন্তু দেখা যাচ্ছে যে পুরো দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ এশিয়াতে চীন বা ভারত ঘেঁষা সরকারগুলোর এখানে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো হচ্ছে, সেগুলো কিন্তু ক্ষমতা থেকে একভাবে না আরেকভাবে সরে যাচ্ছে। তো এটা বলবো যে হচ্ছে যে আপনি যদি দাবার গুটিটা বলেন, দাবার গুটিতে কিন্তু চেস বোর্ডের এখানে হচ্ছে যে এখানে চেস বোর্ডে এখানে কিন্তু হচ্ছে যে আমাদের রিয়ালিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে অনেক সম্মানিত বোধ করছি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় অংশগ্রহণ করার জন্য। আপনার মাধ্যমে আমাদেরও আনন্দ আপনাকে পেয়ে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই জায়গাটাতে। মূলত দুটো জায়গা ছিল, একটা হচ্ছে যে আমাদের নেইবারহুড বা এই অঞ্চলের মধ্যের অস্থিরতা, আর একটা হচ্ছে যে আমরা যেটা বুঝতে পারছি যে গ্লোবাল ক্রাইসিস যেটা চলছে, এই সব কিছুর মধ্যে বাংলাদেশের কি করণীয় বা করণীয় জায়গাটা যদি পরে যাই ফরেন পলিসির কনটেক্সট থেকে, একটা জিনিস মনে হয় যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রগুলো যেভাবে দক্ষিণ এশিয়া অঞ্চলে এবং আমাদের পাশে যদি আমরা একটু সাউথ ইস্ট এশিয়াও খেয়াল করি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার নজর দিলে বোঝা যায় যে এই রাষ্ট্রের প্রকৃতিগুলো এখনও তাদের বেশ কিছু ফান্ডামেন্টাল কোয়েশ্চেনের উত্তর নিয়ে এক ধরনের পলিটিক্যাল সেটেলমেন্টে আসতে বা উপস্থিত হতে এখনও অবতীর্ণ হয়নি। মানে যদি অনেকে বলেন যে পোস্ট কলোনিয়াল স্টেটের যে ডিলেমাগুলো থাকে, আমাদের স্টেটের আইডেন্টিটির কনটেক্সট থেকে শুরু করে ন্যাশনালিজমের কনটেক্সট থেকে শুরু করে, বা পশ্চিম থেকে আমরা যে নিওলিবারাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এক ধরনের ইনক্লুসিভ অবস্থান, ডাইভার্সিটির প্রতি আমাদের টলারেন্স, এগুলো আমরা যে শিখেছি ঠিকই, কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে রাষ্ট্রগুলো বারবার হোঁচট খেয়েছে। এবং বিভিন্নভাবে এই ক্রাইসিসগুলো আমরা রাষ্ট্রের অভ্যন্তরে যেরকম দেখেছি, সেটা যদি আপনি ভারতের উত্তর পূর্ব দিকের রাষ্ট্রগুলোর কথা চিন্তা করেন, আমাদের দেশেও একটা সময় চিটাগং হিল ট্র্যাক্সে যে ক্রাইসিস এখনও বিদ্যমান, এবং একই সাথে আমরা যদি বলি যে আরও দক্ষিণ এশিয়া শ্রীলঙ্কার ইস্যুতে তামিল ইস্যু যেভাবে সলভ হয়েছে সেই জায়গাগুলো, তো আমরা ইতিহাসে দেখেছি কিছু ক্রাইসিস এখনও বিদ্যমান রয়েছে। এই জায়গাগুলো একটা স্থিতিশীল আঞ্চলিক সহযোগিতার মধ্য দিয়ে যে সাউথ এশিয়া বা একটা পিসফুল সাউথ এশিয়া, টলারেন্ট সাউথ এশিয়া, এটা কিন্তু অর্জন করা সম্ভব হয়নি। এর মধ্যে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আরেকটা
আরেকটা বিষয় হচ্ছে যে দুইটি নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র দক্ষিণ এশিয়ার মতো আয়তনে ছোট একটি অঞ্চল হলেও কিন্তু জনসংখ্যার দিক থেকে বেশ বড় আধিক্য রয়েছে, এবং দুইটি নিউক্লিয়ার শক্তি আমাদের এখানে রয়েছে যাদের এই একই পোস্ট কলোনিয়াল 1947-এর পরবর্তী সময় থেকে চলে আসা দ্বন্দ্ব, সেটার স্পিল ওভার ইফেক্ট দক্ষিণ এশিয়ার সকল রাষ্ট্রগুলোর মধ্যেই কম বেশি পড়েছে এবং এক ধরনের সামগ্রিক কমপ্লেক্সিটি বিরাজমান রয়েছে। এটার সাথে গ্লোবাল ক্রাইসিসটাকে যদি আমরা একটু দেখি এইভাবে যে মূলত এক ধরনের রিসোর্স কম্পিটিশন, এবং সেখানটাতে আধিক্য মেজর শক্তিধর রাষ্ট্রগুলো তারা কীভাবে বজায় রাখার চেষ্টা করছে। স্নায়ুযুদ্ধের সময় একভাবে আমরা দেখেছি, তার একটা আদর্শিক দিক ছিল, একদিকে যেরকম আমাদের ক্যাপিটালিস্ট ক্লাব, আরেকদিকে আমরা বলছি কমিউনিস্ট বা সোশ্যালিস্ট ক্লাব ছিল, কিন্তু এখন এই আদর্শের জায়গাটা অতটা কঠিনভাবে না থাকলেও আমরা দেখছি, যেটা আমার সহ আলোচক পারভেজ ভাই বলছিলেন, যে এক ধরনের এই কন্ট্রোল স্টাবলিশ করা ওভার দি রিসোর্সেস, এবং একই সাথে আমরা দেখছি যে সেখানে এক ধরনের ট্রানজ্যাকশনাল পলিসিসের ওপরে ভিত্তি করে হচ্ছে, যেটা নিউ মার্কেন্টাইলিস্টরা একভাবে ব্যাখ্যা করবেন, পলিটিক্যাল ইকোনমিক যারা তত্ত্ববিদ বিশেষজ্ঞ রয়েছেন তারা সেই জায়গাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। কিন্তু এই রিসোর্স ক্রাইসিসটা যেহেতু এক ধরনের হায়ারার্কি তৈরি করে, সুতরাং আমরা বুঝতে পারছি যে আমরা এই সংখ্যাগুলো অনেক সময় জানি যে পৃথিবীর কত শতাংশ ধনী ব্যক্তি, অল্প শতাংশ ধনী ব্যক্তি, বেশি শতাংশ রিসোর্সেসের উপর তার নিয়ন্ত্রণ রয়েছে। তাহলে বাকি যারা রিসোর্সেসের দিক থেকে ডিপ্রাইভড, সো কনফ্লিক্টের কনটেক্সটে তারা কিন্তু কখনোই সন্তুষ্ট বা স্থিতিশীল থাকার বা তাদের স্থির থাকার সম্ভাবনা নাই। সো কনফ্লিক্টে জড়ানোর একটা প্রক্রিয়া, যে কারণে আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রির কথা শুনি এবং তাদের ভূমিকার কথা শুনি এই কনফ্লিক্টগুলো ডিসকাস করার ক্ষেত্রে। সো দক্ষিণ এশিয়াও কিন্তু এই জায়গাটাতে এই যে বিশ্ব ব্যবস্থা যেটা তৈরি হয়েছে, যেটাতে অলরেডি ওয়েস্টের স্কলাররা বলার চেষ্টা করছেন যে ওয়েদার উই আর ওয়াচিং এ ডিক্লাইন অফ দি নিওলিবারাল ওয়ার্ল্ড অর্ডার। তাহলে নিওলিবারাল ওয়ার্ল্ড অর্ডারের পরবর্তী জায়গাটা যাওয়ার আগ পর্যন্ত যে অস্থিতিশীলতা, যেটা অনেকেই মনে করেন যে 2 দশক ধরে চলা, মানে যে 9-11 পরবর্তী 2 দশক ধরে চলা গ্লোবাল ওয়ার অন কাউন্টার টেরোরিজম আরও বেশি পরিমাণে সেটাকে উস্কে দিতে সক্ষম হয়েছে, এবং একই সাথে কোভিড গেল, রাশিয়া ইউক্রেন ওয়ার। সো উই আর গোয়িং ব্যাক টু দ্য এজ অফ দি ইন্টার স্টেট ওয়ারফেয়ার, এবং এর পরবর্তীতে ইউরোপের ব্যালেন্স অফ পাওয়ার কী হবে। সো অস্থিতিশীলতা গ্লোবালি বিদ্যমান। এখন আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র হিসেবে আমরা অনেক সময় পড়ি যে নিওরিয়ালিজম বলে একটা তত্ত্ব রয়েছে, যেখানে বলা হয় যে আন্তর্জাতিক অবস্থা সর্বদাই অ্যানার্কি বা এক ধরনের সংঘর্ষমূলক রয়েছে। তো সেখানে বড় রাষ্ট্রগুলো যেরকম করে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই পলিসিতে থাকে, এটা অঞ্চলের মধ্যে তার প্রতিফলন আমরা দেখি, যে বড় শক্তিধর রাষ্ট্রগুলো কীভাবে তাহলে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছে। সো এই একটা কমপ্লেক্স অর্ডারের মধ্যে নিঃসন্দেহে আমরা বুঝতে পারি যে এখানে যে কোনো রাষ্ট্রের জন্য, বা আমাদের মতো উদীয়মান শক্তিধর রাষ্ট্র যদি আমি বলে মনে করি, এবং যেহেতু আমরা জনসংখ্যার দিক থেকে অনেক দিক থেকেই পৃথিবীর উচ্চের দেশগুলোর মধ্যে একদিকে পড়বো হয়তো বা শুধু আয়তন ছাড়া, তাহলে আমাদের জন্য এই ফরেন পলিসিটা কিন্তু নিঃসন্দেহে অনেক কঠিন হবে। মানে দেয়ার আর নো বেড অফ রোজেস, যদি ওইভাবে যদি আমরা বলার চেষ্টা করি, যেহেতু দেয়ার আর ডিফারেন্ট লেভেলস, অর্থাৎ আঞ্চলিক পর্যায়ে, বৈশ্বিক পর্যায়ে আমরা এমন শক্তিধর রাষ্ট্রগুলোর উত্থান দেখছি, যেটাকে অনেকে এখন বলছেন যে একটা কমপ্লেক্স মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার। এই মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার নিওলিবারালিজমের মতো সবসময় যে কোঅপারেশনে বিশ্বাস করে তা না, এবং কনফ্লিক্টের মধ্য দিয়েও এক ধরনের সেটেলমেন্টে যাওয়ার এবং সেখান থেকে ম্যাক্সিমাম প্রফিট গেইন করার চেষ্টা করে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করণীয় সেটা হয়তো আমরা এর পরে আলোচনা করব, কিন্তু কিছুটা প্যাসিমিস্টিক হলেও বর্তমান সময়টায় এই অ্যানার্কিটা অনেকভাবেই বিদ্যমান, এবং এর সঙ্গে তো নিরাপত্তার প্রসঙ্গটাও ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা যদি বাংলাদেশের কনটেক্সটও দেখি, যে সীমান্তে এক ধরনের অস্থিরতা সবসময় রয়েছে, অভ্যন্তরীণ সন্ত্রাসী ইস্যু বা সেটা কর্মকাণ্ড দেখতে পাই, সাইবার ওয়ার্ল্ডের এক ধরনের ঝুঁকি, এবং অনেকে মনে করেন যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতায়, আঞ্চলিক বিবেচনায়, বৈশ্বিক বিবেচনায় বাংলাদেশের একটা সমন্বিত পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা নীতি থাকা দরকার। তো বাংলাদেশ তো এখন রিফর্মসের বন্যা বইছে, কিন্তু এই জায়গাটায় কোনো মনোযোগ বা কোনো ধরনের আলোচনাও আসলে সেই অর্থে হচ্ছে না। তো এই জায়গায় আপনারা দুজনে কি মনে করেন? আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে জিল্লুর ভাই, এখানে একটা হচ্ছে যে আমি নিলয়ের সাথে এগ্রি করি যে পেসিমিস্টিক হওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু আরও যে জিনিসটার জন্য আমার মনে হয় যে হতাশা আরও এখানে বেড়ে যায়, এটা হচ্ছে যে আপনি যে এতগুলো রিফর্ম কমিশন আমরা যে এখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারে, আমরা তখনই বলেছিলাম প্রথম থেকে ওভার অ্যাম্বিশিয়াস, কেননা হচ্ছে যে তাদের ক্যাপাসিটি এবং মেয়াদের তুলনায় এখানে হচ্ছে রিফর্মসগুলো হয়তো বা এখানে প্র্যাকটিক্যাল নয়। এবং তার মধ্যে আমরা দেখলাম যে ডিফেন্সের নিয়ে বা সিকিউরিটির নিয়ে বা ফরেন অ্যাফেয়ার্সের নিয়ে আমাদের কিন্তু কোনো রিফর্মস বা এখানে কোনো এটা কমিশন হয় নাই। তাহলে এটা হচ্ছে যে
এগুলো হচ্ছে টপ প্রায়োরিটিতে নাই। কিন্তু সবচেয়ে বেশি দরকারি কিন্তু এখন হচ্ছে বাংলাদেশের জন্য হচ্ছে যে তাদের ন্যাশনাল সিকিউরিটি পলিসি যেগুলো আছে বা ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন, মানে আমি যদি একেবারে এখানে একদম এপেক্স এখানে একদম শীর্ষস্থানীয় যেখানে যে সমস্যাতে কথা বলি, এবং আমার পররাষ্ট্রনীতির মধ্যে কিন্তু সিনক্রোনাইজেশনটা নাই। এটা হচ্ছে যে আমি পদবি দিয়ে আমি এখানে হচ্ছে যে আমি এখানে মনে করুন যে পররাষ্ট্রনীতির উপদেষ্টা নিলাম, আমি ন্যাশনাল সিকিউরিটি আমি অ্যাডভাইজার নিলাম, কিন্তু আমি কিন্তু কোঅর্ডিনেশন দেখছি না। এবং এর মধ্যে সবচেয়ে মানে আমাদের যে বড় চ্যালেঞ্জের মধ্যে একটা হচ্ছে যে আমাদের এই যে এখানে কমপ্লেক্স যে একটা সিচুয়েশনে যাচ্ছে, একটা পরিস্থিতি আছে যেখানে হচ্ছে কোনো স্বচ্ছতা নাই, এবং কেউ কিন্তু 2020 ভিশন দিয়ে বলতে পারছে না যে যুক্তরাষ্ট্রর এই হেজিমনি যেটা আছে, একাধিপত্য যেটা আছে, এটা কবে শেষ হবে। এটা এখানে অনুমান করছি, বা যে চীনের নেতৃত্বে চীন, রাশিয়া, ভেনিজুয়েলা বা ইরান বা অন্যান্য দেশগুলো, এবং ইদানিংকালে ভারতও একটু উকিঝুঁকি দিচ্ছে ওইখানে হচ্ছে অল্টারনেটিভ অর্ডারে, ওরা কি বা ব্রিক্সের যেখানে যে অ্যাসোসিয়েশনটা আছে ওটা কি এখানে সফল হবে নাকি না। এইরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে আমাদের কি স্ট্র্যাটেজি হতে পারে? এটা হচ্ছে শর্ট টার্ম স্ট্র্যাটেজি, আরটা হচ্ছে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি। আমাদের যে রোহিঙ্গা ইস্যুতে এখানে আমাদের যে দেশে এখানে এটা এখন এটা শুধু এখানে হচ্ছে হিউম্যানিটেরিয়ান বা মানবিকতার এখানে ইস্যুটা না, এটা এখন আমাদের সিকিউরিটির উপরে, এখানে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার উপর এখানে একটা ইস্যু চলে আসছে। তো এইটাকে আমরা কিভাবে রিজলভ করব? এখন আমরা একটা অদ্ভুত একটা পরিস্থিতি দেখছি যেখানে হচ্ছে আমাদের দুটো দেশ হচ্ছে আমাদের সাথে আমাদের বর্ডার আছে, একটা হচ্ছে ভারত এবং একটা হচ্ছে মিয়ানমার/বার্মা। তো বার্মার এখন হচ্ছে রাখাইন স্টেটে এখানে, আর চীন স্টেটের ছোট্ট এখানে একটা বর্ডারের একটা অংশ আছে, কিন্তু রাখাইন স্টেটের পুরোটাই এখানে যে আমাদের সাথে বর্ডারটা, এটা পুরোপুরি হচ্ছে একটা প্যারামিলিটারি ফোর্স বা একটা নন স্টেট অ্যাক্টর, এটা হচ্ছে যে আরাকান আর্মির দখলে আছে। তো আমরা কি আরাকান আর্মির সাথে রিজলভ করব, নাকি আমরা টাটমাদার আন্ডারে যেখানে এখানে আছে, এখানে টাটমাদার সাথে এখানে আমরা নেগোশিয়েট করব, নাকি আমরা এখানে হচ্ছে এনইউজির সাথে নেগোশিয়েট করব? এবং আমরা শুনলাম যে হচ্ছে যে রোহিঙ্গাদের ব্যাপারে হিউম্যানিটেরিয়ান করিডোর, এটা নিয়েও হচ্ছে যে স্বচ্ছতার এতটাই অভাব এবং এটা নিয়ে এতটা তর্ক বিতর্ক হয়েছে, এখন এটা নিয়ে কোনো কিছু শোনা যায় না। তার মধ্যে আমরা এখানে দেখুন, যদি বাস্তবতার সাথে আপনি যদি এখানে লিঙ্ক করেন, আমরা যে কেউ যদি বলবে যে যদি আপনি মিয়ানমারের বা বার্মাতে আপনি যদি একটা নেগোসিয়েশন চান, তাহলে কিন্তু চায়না কিন্তু বড় একটা ফ্যাক্টর। কিন্তু চীনকে যদি আপনি এনগেজ করতে চান ওইভাবে প্রোঅ্যাক্টিভলি, তাহলে নিঃসন্দেহে কিন্তু যুক্তরাষ্ট্রের যে নীতি প্রণেতারা যারা আছে তাদেরকে আপনি ক্ষুব্ধ করবেন। এছাড়াও যদি আপনি এখানে দেখেন, আমাদের অন্যান্য যে এখানে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছে এক অর্থে নেই। ভারতের সাথে কিন্তু আমাদের সম্পর্ক কিন্তু মোটেও আমরা বলবো যে হচ্ছে মানে ডিজায়ারেবল না। হ্যাঁ, ঠিক আছে, ভারতের সাথে আমাদের আগের সরকারের সাথে যে ওরা যেভাবে প্রোঅ্যাক্টিভলি সমর্থন দিয়েছে, বা এখনও যে আওয়ামী লীগের প্রতি ওদের হচ্ছে যে অ্যাটলিস্ট নীতি প্রণেতাদের যে একটা দুর্বলতা আছে, বা এখানে যে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন হচ্ছে নিশ্চয়ই এখানে, এবং বর্ডার কিলিং এখনও চলেছে, তো ভারতের সাথে নিশ্চয়ই আমাদের অনেক লেজিটিমেট এখানে কনসার্নস আছে। কিন্তু ভারতেরও কিছু ন্যাশনাল সিকিউরিটি কনসার্নস আছে, এবং এই সিকিউরিটি কনসার্নসগুলোকে আমরা কি ঠিক মতো ওটাকে আমরা আনসার করতে পেরেছি, নাকি আমরা আরও প্রভোক করছি, যাতে ভারতের সাথে প্রভোকেশন করলে আমরা হচ্ছে অনেক কিছু হচ্ছে ইন্টারনাল ইস্যু থেকে মানুষের অ্যাটেনশনটাকে আমরা সরিয়ে রাখতে পারি। এটাও একটা বিষয়। কারণ দেখুন, আপনি তো আপনার নেইবারহুড বা প্রতিবেশীকে আপনি পরিবর্তন করতে পারবেন না। এবং এর সাথে সাথে আপনার এখানে আরেকটা ইস্যু হচ্ছে যে চায়নার যে এখানে যে অল্টারনেট যে এখানে একটা অর্ডার যেটা সৃষ্টি করছে, এটা যে মনে করেন যে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে আমরা যোগদান করতে চাচ্ছি, বা আমরা ব্রিক্সের সাথে যে আমাদের এখানে যে আগ্রহ আছে, এখানে তো প্রেসিডেন্ট ট্রাম্পের তো এখানে একটা স্ট্যান্ডিং থ্রেট আছে যে হচ্ছে যে আপনার ব্রিক্সে এখানে যদি অল্টারনেট কারেন্সি যদি চায়, তাহলে ওটার পর 100% ট্যারিফ হবে। এই যে আমরা কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে আমরা নেগোশিয়েট করলাম, এখানে ট্যারিফ রিডাকশন করে আনলাম 46% থেকে যে 20%, আমি সাধুবাদ দিই সরকারকে, যে এখানে ভালো জিনিস এখানে বলবো। কিন্তু এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করলো, মানে আমার জ্ঞান তো আমার জানি যে পৃথিবীতে মাত্র 3-4টা দেশই বোধহয় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে। এর মধ্যে কি এখানে হচ্ছে যেমন আমাদের পাশের দেশ যদি এখানে দেখুন ভিয়েতনাম, ওদের উপর কিন্তু হচ্ছে যে ট্রান্সশিপমেন্ট ট্যারিফ আছে, যে আপনি যদি চায়নার কাঁচামাল যদি আপনি কাজে লাগান, বা চীনা পণ্য যদি আপনি হচ্ছে বাংলাদেশে এখানে লেবেলিং করে দেন, তাহলে আরও বাড়তি 40% এখানে ট্যারিফ হবে। তো এখন আমরা শুনছি যে এখন চীনা বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে আগ্রহ প্রকাশ করছে এখানে বিনিয়োগ করার জন্য, তাতে আমরা খুশিও হচ্ছি, এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে ইত্যাদি হবে। কিন্তু তাহলে কি এটা অটোমেটিক্যালি কি যুক্তরাষ্ট্রের কাছে কি আবার 40% ট্যারিফটা কি আবার কিক ইন করবে নাকি না? এবং নিলয় ঠিকই বলেছে, এখন যে নিও মার্কেন্টালিস্ট অর্ডার যেটা সৃষ্টি
করেছে, মানে হচ্ছে যে আমি রপ্তানি বাড়াবো, আমি আমদানি কমাবো, যে কোনো সূত্রে হোক। এবার যুক্তরাষ্ট্রে এখন হচ্ছে রাজনীতিবিদরা যেখানে আছে আইদার উগ্র ডানপন্থী বা উগ্র বামপন্থী, দুজনেই কিন্তু তাদের ঘরোয়া এখানে ইন্ডাস্ট্রি থেকে প্রোটেক্ট করবে। তো এইরকম একটা সিচুয়েশনে আপনি এখানে মাল্টিল্যাটারাল অর্ডারে, যেখানে মাল্টিল্যাটারাল অর্ডার কাজ করছে না, যেখানে ইউনাইটেড নেশনস আছে এবং ইউনাইটেড নেশনস অত্যন্ত দরকারি আমাদের জন্য, তো ইউনাইটেড নেশনসে হচ্ছে দন্তবিহীন এখানে হচ্ছে একটা বাঘ, এবং তার সাথে সাথে সার্ক হচ্ছে যে কমায় চলে গেছে। এখন আমরা আর হঠাৎ করে এখন হচ্ছে যখন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়ে গেছে, কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করাই মানে হচ্ছে ক্যালকুলেটেড ভাবে আপনি ভারতের সাথে সম্পর্ক খারাপ করছেন। কতটুকু ওটা খারাপ করতে চাই বলে এটা অনেকটা এখন এতগুলো প্রশ্ন, এবং তার সাথে সাথে আমাদের যে মেইন যে স্টেক হোল্ডার যেগুলো আছে রাজনৈতিক দল, এখানে এত ভালো করে কতখানি লাভ হবে সেই বিবেচনাটা, তো এটা কি আমাদের স্থায়ী লাভ হবে নাকি হচ্ছে যে ক্ষণিকের লাভের জন্য আমরা এখানে আমরা দীর্ঘস্থায়ী আমরা ক্ষতি এখানে সাধন করছি, এগুলো কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এবং সবার শেষে আমি শুধু ছোট্ট করে বলে দেবো, আমাদের পার্বত্য চট্টগ্রামের যে এখানে সমস্যাগুলো আছে সেগুলোতে আমাদের এখানে কিছু আমাদের মিত্র রাষ্ট্র কানাডাতে একটা ট্রাভেল অ্যাডভাইজারি হলো, এবং চিটাগং হিল ট্র্যাক্সের নিয়ে রহস্যজনকভাবে ওরা বললো যে সামনে এখানে হচ্ছে এটা ওখানে চিটাগং হিল ট্র্যাক্সে নানান ধরনের সমস্যা হতে পারে। তো এটার কি আমরা কোনো ক্ল্যারিফিকেশন চেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে কানাডার কাছ থেকে, যে এটা কেন আপনারা বলেছেন? এবং তার সাথে সাথে হচ্ছে ত্রিপুরা যে এখানে হচ্ছে যে টাইটুলের রাজা, যে এখানে হচ্ছে তার ত্রিপুরা মথুরা পার্টি এখানে আছে, দ্বিতীয় বৃহত্তম পার্টি, তারা হঠাৎ করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের এখানে কথা বলে এখানে থেকে ত্রিপুরা থেকে বলছে যে হচ্ছে কুমিল্লা, তারপর কক্সবাজার, এগুলো নাকি এককালে ওদের ঐতিহাসিক তাদের ত্রিপুরা রাজত্ব ছিল, যেটাকে বলি ইরেডেন্টিজম যেটাকে বলি। তো এইরকম একটা যে ডেঞ্জারাস গেম অফ ব্রিঙ্কম্যানশিপে আমরা জড়িয়ে যাচ্ছি, আমরা কি আসলেই জানি যে আমরা কিসের মধ্যে যাচ্ছি? প্রফেসর নিলয়, থ্যাংক ইউ। অনেক মানে কি বলা হয় যে মুগ্ধতার সাথে শুনছিলাম পারস ভাই, থ্যাংক ইউ। একটা সার্বিক পিকচার আপনি দেওয়ার চেষ্টা করলেন বাংলাদেশের ফরেন পলিসির কনটেক্সটের আমাদের চ্যালেঞ্জগুলো কোথায় এবং সিকিউরিটির ক্ষেত্রে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে, এবং আপনি যেহেতু বলছিলেন জিলুর ভাই যে আমাদের এখানে সংস্কার প্রয়োজন বা কিভাবে প্রয়োজন, পররাষ্ট্র নীতিমালা তৈরি করার প্রক্রিয়ায় এবং এই জায়গাটায় সেন্টার অফ গ্র্যাভিটি কার উপরে ন্যস্ত থাকবে, এক্সিকিউটিভ ব্রাঞ্চের নাকি লেজিসলেটিভ ব্রাঞ্চের, জুডিশিয়ারি কি আদৌ ভূমিকা পালন করবে কিনা, এটা পৃথিবীর কিছু দেশের এক্সাম্পল দেখলে খুব বোঝা যায়। যে একটা হচ্ছে যদি আমরা মডার্ন টাইমসে ইউএসের এক্সাম্পল দেখি আর কি, আমরা জানি যে স্টেট ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু হোয়াইট হাউসের এক ধরনের অঘোষিত এখানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির মাধ্যমে সবসময় বজায় থাকে। সেন্টার অফ গ্র্যাভিটি মাঝে মাঝে ক্লিয়ার হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, বা ইভেন জর্জ ডাব্লিউ বুশ জুনিয়রের সময় যদি আমরা গ্লোবাল ওয়ার অন টেররে জড়িত হওয়ার সিদ্ধান্তগুলো দেখি আর কি, আমাদের মতো দেশের ক্ষেত্রে যেটা ক্রাইসিস হয়ে যায় সেটা হচ্ছে যে নিঃসন্দেহে খুব এক্সিকিউটিভ নির্ভর এবং হেড অফ দি গভর্নমেন্ট নির্ভর পররাষ্ট্রনীতি হয়ে যায়। এবং এই প্রক্রিয়াটা মধ্যে আমি বলছি না যে এটাকে একেবারে কি বলা হয় যে নিচ থেকে উপর পর্যন্ত আমরা যেটাকে বলি যে ওরকম মানে রিভার্স টপ ডাউন অ্যাপ্রোচ করা সেটা সম্ভব কিনা, কারণ পররাষ্ট্রনীতিতে নিঃসন্দেহে কিছুটা বিষয় থাকে যেখানে উপরের মহল রাজনীতিতে যারা হাই পলিটিক্সে গুরুত্বপূর্ণ তাদের একটা অংশগ্রহণ অনেকটা থাকে, তারপরেও আমরা বলি যে সিভিল সোসাইটি নন স্টেট একটা তাদের ভূমিকা কী। কিন্তু এই প্রক্রিয়াটায় এবং বিশেষ করে সংসদকে আরও বেশি যখন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সেখানে থাকবেন তাদের অংশগ্রহণটা কি, আমাদের রয়েছে সাব কমিটিজ রয়েছে, তারা অনেক সময় প্রশ্ন তুলেছেন ইতিহাসের সময়তে, কিন্তু আমরা কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি বুঝতে পারি পররাষ্ট্রনীতি কী করে তৈরি হয়, এবং মনে করি যে এক ধরনের কিছু হয়তো বা ইন্টেলেকচুয়াল এখানে ইন্টারভেনশন থাকে, কিন্তু এই প্রক্রিয়াটা আরও একটু স্বচ্ছ হওয়া উচিত। কারণ নীতিমালা তৈরি করা একজনের কাজ, বাস্তবায়ন করা কিন্তু আমরা সবসময় বুঝি যে আরেক দলের কাজ আর কি, এবং এর মধ্যে একটা সামঞ্জস্যতা থাকা প্রয়োজন। আমাদের চ্যালেঞ্জগুলো সম্পর্কে তো শ্রদ্ধেয় পারস ভাই যথেষ্ট বলেছেন, আমি জাস্ট দু একটা বিষয় বলার চেষ্টা করি যে নিরাপত্তা এবং উন্নয়ন যদি আমরা মোটা দাগে ধরার চেষ্টা করি যে কোনটা আমাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি প্রায়োরিটি পেয়েছে, এবং এটা সবসময় কিন্তু এক ধরনের ইন্টারমিঙ্গেলড এবং একে অপরের সাথে কি বলা হয় যে গুরুত্বপূর্ণভাবে জড়িত। এবং যদিও অনেকটা মানে কি বলা হয় নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সের সংজ্ঞা যে নিরাপত্তা অর্জন করতে গেলে উন্নয়ন প্রয়োজন এবং উন্নয়ন পেতে গেলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অনেকে এটাকে সমালোচনা করেন যেটা খুবই বেশি সরলরৈখিক, কিন্তু এটাকে যদি আমরা বিশ্বাসও করি, আমাদের এখানে কিন্তু একটা সময় দেখেছি যে আমাদের উন্নয়ন নির্ভর পররাষ্ট্রনীতির উপরে এক ধরনের নির্ভরশীলতা বেশি ছিল, এবং সেটাই স্বাভাবিক যেহেতু আমরা চেষ্টা করছিলাম যে অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার। কিন্তু একই সাথে নিরাপত্তার বিষয়টাকে নিয়ে আমরা কতটুকু গুরুত্ব দিয়েছি এবং কোনো একটা পার্টিকুলার পার্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট ছাড়া বাকিরা কতখানি এই বিষয়ে একটা সুদূর প্রসারী ভবিষ্যৎ
দূরদর্শী এবং আমি বলবো যে প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ না, যে আমার এখন একটা সমস্যা হয়ে গেল তার বিপরীতে আমি পররাষ্ট্রনীতি কী হওয়া যে প্রয়োজন সেটা চিন্তা করছি, বা একটা ক্রাইসিস আমি মাত্র জানলাম, ধরেন টেরিফের বিষয়টাই, যেহেতু একদমই খুবই স্বাভাবিকভাবে যে এটা তো ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে করলেন, অনেকের কাছে এটা সারপ্রাইজ ছিল, ইভেন কানাডার কাছে সারপ্রাইজ ছিল যখন কানাডার উপরে অনেক বেশি পরিমাণে ট্যারিফ করা হচ্ছে, কানাডা যেখানে ঐতিহাসিকভাবে আমেরিকার বন্ধু। কিন্তু তারপরেও আমার মনে হয় যে ইকোনমিস্টরা কিছুটা বুঝতে পারেন, বা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বুঝতে পারেন যে যদি ডোনাল্ড ট্রাম্প বা তার অ্যাডমিনিস্ট্রেশন আসেন তিনি কী ধরনের অর্থনৈতিক নীতিমালা দেওয়ার চেষ্টা করবেন এবং সেই বিষয়ে আমাদের তাহলে প্রস্তুতি কতখানি থাকা প্রয়োজন। অতটুকু প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি থাকা আমাদের প্রয়োজন, রাদার দেন জাস্ট রিঅ্যাক্টিভ, যে একটা ঘটনা ঘটে গেল এরপরে এখন আমি মানে ইন্টারন্যাশনাল সেক্টরে যাব। এটা সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা সবসময় বলে এসেছি 2017 সালের পর থেকে, যে 17 সালে রোহিঙ্গা এক্সোডাস হওয়ার আগ পর্যন্ত আমাদের দেশে বুদ্ধিভিত্তিক জায়গায়, প্রশাসনিক জায়গায়, আন্তর্জাতিক বিষয়ক যে কোনো অংশীজনদের মধ্যে কতজনের মধ্যে আসলে মায়ানমার সম্পর্কে বা রোহিঙ্গা ক্রাইসিসটা সম্পর্কে ধারণা ছিল। আমরা 17 সালের পর থেকে আজ পর্যন্ত আমরা প্রচুর কথা বলছি, সেমিনার হচ্ছে, রিসার্চ পেপার হচ্ছে, এখন এক ধরনের ইনফর্মড হচ্ছে, কিন্তু এটা তো ঘটনাটা ঘটে যাওয়ার পরে। সুতরাং আমরা আসলে মায়ানমার রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমাদের ধারণা 17 সালের আগে অত ভালো করে ছিল না, বা এই সমস্যা রোহিঙ্গা ইস্যুটা কিন্তু বাংলাদেশের সঙ্গে সেই 90s আর্লি 90s থেকে জড়িত। হ্যাঁ, নিঃসন্দেহে। সুতরাং আমরা একটা জায়গায় হয়তো অবহেলা করেছি, এবং এটা আমি বলবো যে সম্মিলিত, মানে এটা শুধুমাত্র সরকার, প্রশাসন বা পররাষ্ট্র মন্ত্রণালয় তা নয়, একাডেমিশিয়ানদেরও এখানে একটা অবশ্যই দায় রয়েছে। তো ওই প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি যদি আমরা এখন করতে না পারি, যে ভোলেটাইল, যে টার্মোয়ালিক ওয়ার্ল্ড স্ট্রাকচারের কথা বলছি, কমপ্লেক্স মাল্টিল্যাটারাল অর্ডারের কথা আমরা বলছি, মাল্টিল্যাটারাল না, মাচ মোর মাল্টিপোলার যদি আমরা বলি আর কি, তো সেক্ষেত্রে আসলে আমরা সবসময় তখন ওই প্রশ্নগুলো আসবে যে আমরা তাহলে ব্যালেন্স করে যাচ্ছি, ব্যালেন্স করতে হচ্ছে সেটা রিজিনাল পাওয়ার্সদের মধ্যে, সেটা এক্সট্রা রিজিনাল পাওয়ার্সদের মধ্যে, এই সমীকরণগুলোর ভেতরে কিন্তু কতখানি তা থেকে জাতীয় স্বার্থ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি। সুতরাং ওই জায়গাটাতে কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটাতে কিন্তু যখন আমরা আর্গিউ করব এবং ইফ ইউ হ্যাভ স্ট্রং পয়েন্টস, তাহলে কিন্তু চীন এবং যুক্তরাষ্ট্র এটা বুঝতে বাধ্য। দে উইল ডেফিনেটলি ট্রাই টু এক্সার্ট সাম প্রেশার, কারণ তাদের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স রয়েছে এই অঞ্চলে। কিন্তু বাংলাদেশ অ্যাজ এ স্টেট, রাষ্ট্র হিসেবে আমাদের জাতীয় স্বার্থটা আমাদের বোঝাটা প্রয়োজন এবং সেটা বাস্তবায়ন করার জন্য প্রোঅ্যাক্টিভ স্ট্যান্ড পয়েন্ট নেওয়া প্রয়োজন। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে সার্বিকভাবে আমাদের যতগুলো ক্রাইসিস রয়েছে, সেটা সিকিউরিটির দিক থেকে যদি পার্টিকুলারলি বলি, যেহেতু আমাদের যেটা বলছিলাম যে পোস্ট 1947-এ যে প্রক্রিয়া রাষ্ট্র তৈরি হয়েছে, তাতে করে নেইবারহুড ইস্যুস, পার্টিকুলারলি বর্ডার ইস্যুস এখনও পর্যন্ত একটা বার্নিং কোয়েশ্চেন। সেখানে আমরা মায়ানমারের সাথে বলি বা বাংলাদেশের সাথে বলি, এবং একই সাথে মেরিটাইম বর্ডার রুটে অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সো এই জায়গাগুলোতে আমাদের আরও বেশি গবেষণা থাকা প্রয়োজন, যে ভবিষ্যতে আগামী 20 বছরে বা 30 বছরে আমরা কী ধরনের ক্রাইসিস এখানে ফেস করব, এবং এই জায়গাগুলোতে ক্রাইসিসকে অ্যাভার্স করে আমরা এই জায়গাটাতে এক ধরনের উইন উইন সিচুয়েশন তৈরি করতে সক্ষম হব কিনা। ইটস নট লাইক যে না আমাকেই সবসময় জিততে হবে আর কি, ওই জায়গাটা, মানে এটা যে যুদ্ধের ওই ধারণা থেকে আমরা সরে এসেছি। এখন আপনি যদি মানে সত্যিকার অর্থে আর্ম কনফ্লিক্টও দেখেন প্রোট্র্যাক্টেড কনফ্লিক্ট যেটা দীর্ঘস্থায়ী হয়, এটাতে করেও কি করে যেন যে রাষ্ট্রগুলো সেখানে অংশগ্রহণ করছেন তাদের জাতীয় স্বার্থ রক্ষা করার চেষ্টা করেন। রাশিয়া ইজ আ বিগ এক্সাম্পল। আপনি যদি দেখেন, যেন মানে অনেকেই মনে করেন যে রাশিয়া ইউক্রেন ওয়ার যখন শুরু হয়েছিল, তো রাশিয়ার জন্য এটা আসলে কতদিনের বিষয় ছিল, তাহলে এই ওয়ারটাকে প্রোট্র্যাক্ট করার কারণ কি? নিশ্চয়ই এখানে রাশিয়ার অনেকগুলো ইউনিক পয়েন্টস রয়েছে। সো কনফ্লিক্টকে যেমন প্রোট্র্যাক্ট করা যায়, সো কোঅপারেশনের জায়গাটাকেও কিন্তু স্টাডি করা প্রয়োজন। এবং আমার কাছে মনে হয়েছে যে আরও পার্টিসিপেটরি অ্যাপ্রোচ থেকে অনেক প্রোঅ্যাক্টিভ, লম্বা সময়ের ধরে একটু দূরদর্শী পররাষ্ট্রনীতি আমাদের এখানে কাজ করা প্রয়োজন। এটা শুধুমাত্র একটা জায়গার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যদি আসে সব সময়, এটা আমার মনে হয় যে খুব একটা ফলপ্রসূ হয় না। সো সামনে আমরা আলোচনাটা যতক্ষণ এগিয়ে নেব এবং আপনাদের দুইজনের এক্সপার্টিজের জায়গা থেকে এই আলোচনাটা আপনারা কন্টিনিউ করতে পারেন, কিন্তু আমরা এক ধরনের আক্ষেপও করছি বটে যে পররাষ্ট্রনীতি নিয়ে বা নিরাপত্তা নীতি নিয়ে সরকারের আগ্রহ খুব একটা দেখলাম না, কোনো সংস্কার কমিশন হলো না। কমিশন যেগুলো হয়েছে সেগুলোর কি অবস্থা, কিংবা সেখানে কেন কমিশন হলো না? আমরা জ্বালানির কথা বলি, সংকটের কথা বলি, নিরাপত্তার কথা বলি, তেমন উল্লেখযোগ্য আমরা কিছু দেখছি না। স্বাস্থ্য নিয়েও তেমন কিছু হয়নি। এমনকি দুর্নীতি নিয়েও প্রচুর কথাবার্তা আমরা বলছি বটে, আগেকার সরকারের দুর্নীতি এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু এখনকার দুর্নীতি অ্যাড্রেস করতে দেখছি না। সেটা তো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি নিজেই বলেছেন, কমিশন প্রধান। তো সমস্যাটা আসলে কোথায়? মানে আমরা কি এগুলো সব রেটরিকের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি, না এগুলো বাস্তবায়ন করা বা বাস্তবায়নযোগ্য কিছু করবার চেষ্টা আমরা করছি?
আমি যদি আপনি আমাকে বলেন, এটা কেউ কেউ বলতে পারে ধরি মাছ But not necessarily যে আমি যেগুলো বলছি সেগুলো আপনাদের আলোচনা করতে হবে। না, আমি বুঝতে পেরেছি এখানে। আগের আলোচনারও অসমাপ্ত দিকগুলো আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি। আমি আপনাকে এখানে বলবো হচ্ছে যে শুধু আমি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের শুধু সমালোচনা করলে তো হবে না, জাতিগতভাবে আমাদের এখানে দেখবো। ইদানিংকালে দেখছি যে এককালে তো আমরা ভারত উপমহাদেশ একই দেশে ছিলাম, ভারত পাকিস্তানও এটা আছে। আমাদের মধ্যে একটা হচ্ছে কি স্বল্প মেয়াদী লাভ, মানে আমি আমার 2 টাকার লাভ করার জন্য আমি আমার হচ্ছে ভবিষ্যতে আমার হচ্ছে যে 2000 টাকার বা 2 লাখ টাকার ক্ষতি হলেও আমার কোনো সমস্যা নেই। এবং এইরকমই হচ্ছে যে আপনি, এবং আমাদের ইতিহাসে এরকম প্রচুর উদাহরণ আছে। মানুষ, আমরা তো ইতিহাস থেকে তো আমরা শিক্ষা নিই না, কেন আমরা ইতিহাস বিস্তৃত জাতি, কেন অলরেডি কিন্তু আমরা 1971 সালে বা 1990 সালে অর্জনটাকে কিন্তু আমরা এখানে স্প্লান করে এখানে আমরা হচ্ছে যে আমরা শুধু আমাদের সাম্প্রতিককালে যে এখানে অ্যাচিভমেন্টটা আছে সেটার উপর করছি, এটাকে বলি হচ্ছে আমি প্রক্সিমিটি বায়াস যেটাকে বলবো। তো আপনি যদি দেখুন সেই পলাশি যুদ্ধের এখানে আছে মাত্র 3000 বা 4000 যুদ্ধ সেনা নিয়ে এখানে ক্লাইভ কীভাবে 50,000 এখানে হচ্ছে যে বাংলার শেষ স্বাধীন নবাবের উপর জিতলো, মানে এটা তো হাস্যকর একটা পরিস্থিতি। কেননা এখানে হচ্ছে যে ঠিক এখনকার যে এরকম অবস্থা বাংলাদেশে, সেই আপনার এখানে প্রায় 250 বছর আগে এখানে হচ্ছে যে আপনার সেই মুর্শিদাবাদে এখানে একই কাহিনী ছিল, যেখানে হচ্ছে অন্তর্দ্বন্দ্ব ছিল, অন্তর্কলহ ছিল। মীর জাফর, উমি চাঁদ, ঘসিটি বেগম, তারা হচ্ছে তাদের মানে ক্ষমতায় যাওয়ার জন্যে ওরা হচ্ছে দেশের স্বাধীনতা বিসর্জন করেছিল। এটা হচ্ছে 1। 2, আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে যে র্যাজেল ড্যাজেলে বিশ্বাসী। র্যাজেল ড্যাজেলে বিশ্বাসী কি, আমরা গঠনমূলক সমালোচনা করব না, আমরা হচ্ছে দোষ খুঁজবো, যেখানে স্কেপগোট করবো যে আগের সরকার এটা করে নাই, আগের সরকার এটা করে নাই। এটা আওয়ামী লীগের মধ্যে এই প্রবণতা দেখেছি, তার আগে বিএনপির মধ্যে প্রবণতা দেখেছি। এবং দুঃখের সাথে বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকার যদিও বা রাজনৈতিক সরকার না, তারাও পুরোপুরি আমার মতামত, ব্যক্তিগত মতামতে এই ক্যারেক্টারিস্টিক্সে ইনহেরিট করেছে। আগের সরকারে এই সবগুলো দোষ ছিল, এবং কোনো আগের সরকারের কোনো ভালো কাজটাকে আমরা স্বীকার করব না। এবং 2, আমরা কিন্তু কোনো প্রোঅ্যাক্টিভ সলিউশন দিব না। এটা হচ্ছে এখানে একটা কথা। এবং এটা হচ্ছে কি, এটা আপনি যদি ক্রিকেটের পার্লেন্সে বলেন, টেস্ট ক্রিকেট বলে হচ্ছে আসল ক্রিকেটের, এখানে হচ্ছে যে বোদ্ধারা বলে যে এটাই হচ্ছে আসল ক্রিকেটের, কিন্তু বনেদি ক্রিকেট, কিন্তু এখন T20 হয়ে গেছে, পপুলারাইজড হয়ে গেছে। এখন হয়েছে কি, অনলাইনে এসে জ্ঞান দেওয়া, বা এখানে হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে হঠাৎ করে এখানে হচ্ছে ডিসরেসপেক্টফুলভাবে ডিসইনফরমেশন নিয়ে, মিসইনফরমেশন নিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, বা হচ্ছে এখানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে হচ্ছে এখানে যেখানে বিদ্বেষমূলক যেখানে আলাপ আছে, সেগুলো কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, খোদ যুক্তরাষ্ট্রে চার্লি কার্ক যে অ্যাসাসিনেট হলো, এই প্রবণতা আছে। এবং 3 নম্বর হচ্ছে কি, সবচেয়ে বড় অভাব হয়েছে আমাদের হচ্ছে যে আমাদের দেশপ্রেম বলবো না, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের কিন্তু অনৈক্যটা প্রবল। এবং ভারতের অনেকগুলো দোষ আমি খুঁজি, পাকিস্তানের অনেকগুলো দোষ আমি খুঁজি, নিশ্চয়ই খুঁজবো, কিন্তু 2-4টা জিনিস কিন্তু ওদের কাছে শেখার মতো আছে। আমি যদি আপনাকে একটু একটা সুযোগ দেন, শেখ হাসিনার সরকার যখন পতন হলো, তখন নিউ দিল্লিতে ইমার্জেন্সি অল পার্টি কনফারেন্স হয়েছে, যেখানে দেখেন কারা কারা আসছে, মমতা ব্যানার্জি থেকে, এখানে রাহুল গান্ধী থেকে, অমিত শাহ তো থাকবে, যতগুলো যাদের মুখ দেখা দেখি নাই, যাদের লোকসভায় একজন আরেকজনকে নিয়ে ওরা সমালোচনার ঝড় হয়ে যায়, তারা কিন্তু সবাই মিলে এখানে আলাপ করতে আসে যে বাংলাদেশে আমাদের যে এখানে আমাদের যে মিত্র যে ছিল আওয়ামী লীগ বা শেখ হাসিনা, তার যে এখানে পতন হলো, এরপর আমাদের এখানে পররাষ্ট্রনীতি কী হতে পারে, এরপর আমাদের নিরাপত্তা কী হতে পারে। বা আপনি যদি পাকিস্তানের বিষয়ে যদি দেখেন, যখন ভারত পাকিস্তানের যখন এখানে সীমান্ত সংঘাত শুরু হলো বা সংঘর্ষ শুরু হলো, তখন কিন্তু আপনার যে পিটিআই বলেন, পাকিস্তান পিপলস পার্টি বলেন, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বলেন, সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে চলে আসলো। তখন কিন্তু সাময়িকভাবে ওদের ডিফারেন্সগুলো ভুলে গেল। আপনি এখন আমাকে অনেস্টলি বলুন তো, বহু বছর ধরে আপনি এখানে এই চেয়ারে বসছেন, কবে আমরা জাতীয় সংকটে আমাদের রাজনৈতিক দলগুলো, বাকিদের কথা বাদ দেন, রাজনৈতিক দলের উপরে মানুষের আশা ভরসা বেশি থাকে, একতাবদ্ধ হয়েছে? আমার তো এখানে আমি এটার কোনো উত্তর দেখতে পাই না। এবং আমাদের সবসময় বর্তমান সরকার তো সাফল্য দাবি করছে যে সব রাজনৈতিক দলকে তারা, যদিও আওয়ামী লীগ সিনে নাই, জাতীয় পার্টিও নাই, 14 দলও নাই, বাট সবাইকে নিয়ে তারা একটা কয়েক মাসের পর মাস ধরে ডায়ালগ করছে, এক্সারসাইজ করছে। এটা ইতিহাসে বিরল ঘটনা বাংলাদেশে। নিশ্চয়ই বিরল, কেননা হচ্ছে এতদিন তো যে ডায়ালগটা হচ্ছে, এটা তো আমাদের করদাতাদের টাকাতেই হচ্ছে। তো ট্যাক্স পেয়ার্স মানি থেকে যদি এটা হয়, তাহলে এখানে তো আমাদের এখানে আউটকাম খুঁজবো। আমরা আউটকামটা এখানে কি, এখনও হচ্ছে যে ইলেকশনের ব্যাপারে কোনো ঐকমত্য আসে নাই।
পিআর সিস্টেমের নিয়ে এখানে হচ্ছে জামাতে ইসলামী বলেন, এনসিপি বলেন, বা অন্যান্য যে ইসলামিক যেখানে দলগুলো আছে বা ছোট ছোট যে লেফটিস্ট দলগুলো আছে তাদের সাথে বিএনপির এখানে হচ্ছে একটা পুরোপুরি হচ্ছে ডিফারেন্স আছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সময় দেখা গেছে যে আইদার হচ্ছে হেল্পলেস বা হচ্ছে যে আনউইলিং টু এখানে হচ্ছে মানে হচ্ছে ব্রিজ যেখানে হচ্ছে ডিসকাশন, এটা তো যা মিডিয়াতে এখানে দেখি। তো আমাদের কোন ব্যাপারে ঐকমত্য আছে? আমরা এখানে হঠাৎ করে দেখলাম হচ্ছে যে আমাদের যে রোহিঙ্গা হিউম্যানিটেরিয়ান করিডোরের ব্যাপারে এইরকম একটা এখানে বিতর্ক কেন হবে? এটা তো আননেসেসারি, কারণ এখানে তো আর্ম ফোর্সেস হচ্ছে স্টেক হোল্ডার এখানে আমাদের এখানে জাতীয় নিরাপত্তার সাথে। তো আমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের সাথে আমাদের এখানে আর্ম ফোর্সেসে এত বড় ডিফারেন্সটা আসবে কেন? এটা পাবলিকলি আসবে কেন? আমি তো আপনাকে জাস্ট এই দুটো উদাহরণ দিলাম। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কি এখনও চিন্তা করেছি যে আমাদের যে এই যে আমরা একের পর এক আমরা বলছি যে আওয়ামী লীগের আমলে দুর্নীতি হয়েছে, নিশ্চয়ই হয়েছে, তো দুর্নীতি হয়েছে এবং হচ্ছে যে ওই দুর্নীতিকে ঢাকার জন্য বিদেশ থেকে আরও লোন নেওয়া হয়েছে। তো এখন এই অন্তর্বর্তীকালীন সরকারেও তো আমরা লোনের নেওয়ার প্রবণতা বেড়ে গেছে, এখন $114 বিলিয়ন, আগের বছরে $4 বিলিয়ন ডেট সার্ভিসিং করেছি। যত আমরা বিদেশ থেকে লোন নিব তত তো আমাদেরকে যারা লেন্ডার যারা আছে, যারা আমাদের ক্রেডিটার আছে, যারা আমাকে ধার দিচ্ছে, তাদের তো ইনফ্লুয়েন্স বাড়বে। তো ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, জাপান বলেন, এডিবি বলেন, চীন বলেন, তো তারা আরও বেশি অধিকার পাবে হচ্ছে আমাদের পররাষ্ট্রে ইন্টারফেয়ার করতে। এটা নিয়ে কি কোনো স্টেক হোল্ডারকে আপনি দেখেছেন কোনো কথা বলতে? রঞ্জন, থ্যাংক ইউ। আমার মনে হয় যে একটু যেটা মানে অসমাপ্ত জায়গা ছিল নিরাপত্তার জায়গাটাতে, ওই জায়গাটা যদি আসি, তারপরে সংস্কারের জায়গাটা এবং জাতীয় জায়গাটাতে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা ডিজিটাল এবং গ্লোবালি কানেক্টেড এই বিশ্ব ব্যবস্থায় থাকার কারণে এটাও কিন্তু নিরাপত্তার উপরে একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। মানে এটা একদিক থেকে যেরকম স্টেটকে অনেক বেশি এম্পাওয়ার করেছে টু এক্সাক্ট কন্ট্রোল, সার্ভেলেন্স, এগুলোর মাধ্যমে আমরা বড় বড় রাষ্ট্রগুলোতে দেখি, ইভেন মাঝারি বা ছোট রাষ্ট্রগুলো এখন খুব বেশি উৎসাহী এই ধরনের নিয়ন্ত্রণ স্থাপন করার ক্ষেত্রে। প্রচুর পরিমাণে নন স্টেট অ্যাক্টরের উত্থান হয়েছে। এবং একই সাথে আবার আমরা দেখলাম যে এক্সট্রা রিজনাল মেজর পাওয়ারফুল স্টেট যেগুলোকে আমরা বলি, দক্ষিণ এশিয়ার কনটেক্সটে আমরা যদি আমেরিকার কথা বলি বা ইউরোপিয়ান পাওয়ারদেরও এক ধরনের ইন্টারেস্ট এই জায়গাতে রয়েছে, অন্যদিকে চায়না রয়েছে। তো তারা তাদের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটাকে এমনভাবে ঠিক স্থাপন করার একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে যেখানে আমাদের জন্য এটা ঠিক কনভেনশনাল এবং নন কনভেনশনাল, আমরা যে ভাগ করি যে রাষ্ট্রকেন্দ্রিক নিরাপত্তার ধারণা আর একটা মানবকেন্দ্রিক নিরাপত্তার ধারণা, এর মাঝামাঝি একটা গ্রে জোনে নিয়ে গেছে। যেরকম এই এক্সোডাস অফ দি কী বলা হয় যে ফোর্সড মাইগ্রেশন আমরা যদি একটা বড়োভাবে ধরি, এবং আপনি দেখবেন যে ফোর্সড মাইগ্রেশনের শিকার যে ভিকটিমরা রয়েছে, রিফিউজিরা রয়েছে, তারা বড় অংশে অবস্থান করে হচ্ছে গিয়ে যেখান থেকে কনফ্লিক্টটা তৈরি হয়ে তারা মুভমেন্টে বাধ্য হয়েছে তারই পাশের একটা রাষ্ট্রে। তো একটা ইয়েতে বলে যে 2/3 রিফিউজি তো আসলে গ্লোবাল সাউথে থাকে, কিন্তু মাইগ্রেশন যে সবচেয়ে বেশি একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, এটা সবচেয়ে শুনি আমরা বেশি হচ্ছে গ্লোবাল ওয়েস্ট থেকে, যেখানে 1/3 কম রিফিউজি থাকে। তার মানে এটা একটা বড় ধরনের রাজনৈতিক অবস্থান। এবং এই যে ইলিগাল মাইগ্রেশন, আইডেন্টিটির ইস্যু, এই জায়গাগুলো আমরা দেখছি যে বর্তমান সময়ে সবচেয়ে বড় নিরাপত্তার হুমকি হিসেবে তৈরি হচ্ছে। মানে আমরা রেমিটেন্স আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ের উৎস, জাতীয় আয়ের উৎস, কিন্তু এখন আমরা দেখছি যে বিভিন্ন কারণে উন্নত দেশগুলো থেকেও যেরকম করে ইমিগ্রেন্টদেরকে ফেরত পাঠানো হচ্ছে, আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও আমরা দেখছি তারা এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এর সলিউশনটা বিভিন্ন মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্ম কিন্তু কোনোভাবে দিতে পারছে না। এটা একটা ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটকে আপনি চিন্তা করতে পারেন যে মিটিগেশন যেহেতু সম্ভব হলো না, তাই এখন দায়িত্ব চলে আসলো গ্লোবাল সাউথের উপরে যে অ্যাডাপ্টেশন আমাদের করতে হবে। পয়সা পাওয়া যাবে আন্তর্জাতিক জায়গা থেকে, কিন্তু দায়িত্ব চলে আসলো যে ভিকটিম তার উপরে, ক্লাইমেট চেঞ্জ। তো এই যে আন্তর্জাতিক রাজনীতির জায়গাটাতে নিরাপত্তার হুমকি এখন শুধুমাত্র আর রাষ্ট্রকেন্দ্রিক, মানে বর্ডারের ওই পাশে কে আছে সে সরাসরি আর্মি নিয়ে আক্রমণ করবে কিনা, সেই জায়গায় যেরকম করে নেই, হাইব্রিড থ্রেটস আমরা দেখতে পাচ্ছি, যেটা ইউক্রেনে সরাসরি আক্রমণ করার আগে 6 বছর ধরে রাশিয়া ডোনেটস আর লুহান্সকে চালিয়েছে, যেটাকে হাইব্রিড ওয়ারফেয়ারও বলে অনেক সময়, ডিসইনফরমেশন দিয়ে, মিসইনফরমেশন দিয়ে, পলিটিক্যাল স্টেবিলিটি তৈরি করে। তো নিরাপত্তার এই নতুন ধরনের হুমকিগুলো, পোস্ট মডার্ন থ্রেটগুলো কি আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত? এটার জন্য তো আমি জানি না আমাদের নিউক্লিয়ার পাওয়ার হওয়ার প্রয়োজন বোধ করি নেই। এটা এক ধরনের অবশ্যই হার্ড পাওয়ারের ব্যাকিং খুবই গুরুত্বপূর্ণ সফট পাওয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু একই সাথে আমাদের এই নতুন ধরনের হুমকিগুলো মোকাবেলা করার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, যেটাই কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিকে আরও সুসংহত করবে এবং আমাদের দাবিগুলোকে এবং জাতীয় স্বার্থগুলোকে এগিয়ে নিয়ে
তুলবে আমাদের যারা আঞ্চলিক পার্টনার রয়েছে এবং বৈশ্বিক যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার রয়েছে, ওই জায়গাটায় আমাদের সক্ষমতাটা বাড়ানো প্রয়োজন। এমনিতে আমাদের পররাষ্ট্র নীতি হিসেবে যেটা বহুল আলোচিত সেটা হচ্ছে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। কিন্তু আজকের যে বৈশ্বিক বাস্তবতা, যে বাস্তবতা আপনারা দুজনেই তুলে ধরবার চেষ্টা করছেন টেবিলের দু প্রান্ত থেকে, ওই নীতিতে কি আসলে আজকের দিনে চলা সম্ভব কিনা, বা চলে আসলে কতটা সার্ভাইভ করা যাবে বলে মনে হয় আপনার কাছে? আমি আপনার কাছে প্রথমে শুনতে চাই। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সবসময় যখন পররাষ্ট্রনীতির বা বাংলাদেশ ফরেন পলিসি একটা কোর্স রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, এই জায়গাটা যখন আসে, প্রথম দিকের ক্লাসগুলোতে এটা নিয়ে বেশ ভালো বিতর্ক হয়, এবং এটা বিতর্ক করার জন্যই ছেড়ে দেওয়া হয় সবসময় ধরেই যে আসলে কি মনে করা হয়। তো অনেকেই অনেকভাবে এটার অভিব্যক্তি করে থাকেন। আমার কাছে সবসময় মনে হয় দিস ইজ ওয়ান পার্ট অফ দি ফরেন পলিসি, ওয়ান ফিচার অফ দি ফরেন পলিসি। সামগ্রিক পররাষ্ট্রনীতি একটি লাইনে ব্যাখ্যা করা একটা স্লোগান হিসেবে, একটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন হিসেবে ঠিক আছে, এটা আমরা করি। যেহেতু আমরা স্বাধীনতার পরবর্তী সময় নন অ্যালাইন মুভমেন্টের ধারণার সাথে সংযুক্ত ছিলাম, সম্ভবত ওই সময় বা তার একটা ইতিহাস রয়েছে কিছুটা 70-এর দশকের আগেরও, যেখান থেকে আমরা বুঝতে পারি যে এই বক্তব্যটার উত্থান কি করে হয়েছিল, এবং পরবর্তীতে 71 পরবর্তী সময় যখন আমরাও পররাষ্ট্রনীতির অন্যতম প্রিন্সিপাল হিসেবে নামে কি বলা হয় যে নন অ্যালাইন মুভমেন্টের ধারণায় আমরা আত্মীকরণ করলাম, ওই সময়টাতে আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, ওয়ান অফ দ্য স্লোগান। কিন্তু পররাষ্ট্রনীতি ইজ এভার ইভলভিং ফিচার, এটা সবসময় পরিবর্তিত হয়, এবং পরিবর্তনের ধারায় আমরা যে ইডিওলজিক্যাল জায়গাতেই বিশ্বাস করি না কেন, লিবারালিজম হোক, সোশ্যালিজম হোক, বা মার্কসের ধারণাই হোক, বিষয়টা হচ্ছে যে ওই সময়ের উপরে ভিত্তি করে জাতীয় স্বার্থের ধারণাটা কী করে ইভলভ হয়। জাতীয় স্বার্থের কনটেক্সটে মানে যদি এরকম হয় যে একজন যার সাথে আমার অনেক বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তার সাথে বন্ধুত্বর পরিবর্তে কি করা যেতে পারে, সেটা তখন চিন্তার বিষয়। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এই নীতির যে উই উইল নট স্টার্ট দ্য কনফ্লিক্ট অর ওয়ার ইন অ্যাডভান্স, সো উই উইল ওয়েট। যেমন নিউক্লিয়ার ডেটারেন্সের কনটেক্সটে বলা হয় যে নো ফার্স্ট ইউজ পলিসি, অর্থাৎ তার মানে এই না সে কিন্তু দ্বিতীয়, মানে যদি আক্রান্ত হয় তাহলে তার এনাফ ক্ষমতা রয়েছে তাকে মানে তার বিপরীতে আক্রমণ করে তার জাতীয় স্বার্থকে এবং সভরেন্টিকে রক্ষা করা। তাহলে আমার বুঝতে হবে যে আমি এই ফরেন পলিসি তখনই সার্ভাইভ করতে পারবো যখন আমার ওই সক্ষমতা আছে। অনেকটা ওই সেকেন্ড স্ট্রাইক পলিসির মতো, যে আমি তখনই বলতে পারবো যে সবার সাথে বন্ধুত্ব, ওই কনটেক্সটে যে যার সাথে আমার বন্ধুত্ব কোনো একটা বিষয় হচ্ছে না, তাকে আমি আমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ দিয়ে বোঝাতে সক্ষম হব যে না, এটা করা প্রয়োজন। বাংলাদেশ এই রোহিঙ্গা ইস্যুটা ডিল করার ক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাটাতে আমরা যথেষ্ট চেষ্টা করেছি বিভিন্ন সময়ে, এবং এখনও ওই চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক বিশ্ব বা বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ শক্তি রয়েছে, তারা এই জায়গাটাতে একইভাবে অ্যালাইন্ড ওয়েতে এই রোহিঙ্গা ইস্যুটাকে ক্রাইসিস মনে করে কিনা, যে কারণে হয়তো বা আমরা কিছুটা এখানে, কিন্তু আমাদের এই জায়গাটাতে আরও বেশি সক্ষমতা প্রয়োজন, যেটা আমি মনে করি যে যেটার মাধ্যমে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বোঝানো সক্ষম হবে যে মায়ানমারে কনফ্লিক্ট আগে বন্ধ করা প্রয়োজন। আদারওয়াইজ এনি সলিউশন, ওয়েদার ইট ইজ এ করিডোর, স্পেস, আন্তর্জাতিক সিকিউরিটি কাউন্সিল যদি এখানে মানে যুক্ত না হয়, সমস্যার সমাধান করা আমাদের একার পক্ষে তো সম্ভব না। পারভেজ, এখান থেকে আপনি আলোচনাটা কন্টিনিউ করবেন, কিন্তু আমি যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সবসময় সব সিদ্ধান্ত একটু অ্যাডহক বেসিসে নিতে পছন্দ করে। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী কোনো ওইভাবে কোনো প্ল্যান আমরা কোনো ক্ষেত্রেই খুব একটা লক্ষ্য করি না। এবং যেমনটা আপনি বলছিলেন যে ভারতকে ঠেকাতে গিয়ে এখন পাকিস্তানের দিকে বেশি ঝুঁকে পড়তে হবে, ওখানে লাভ ক্ষতির হিসাবটাও ঠিক ওইভাবে করা হচ্ছে না। একই সঙ্গে যদি আমরা বাংলাদেশে এই যে আপনারা দুজনই শিক্ষক এবং তরুণদের সঙ্গে আপনাদের নিবিড় সম্পর্ক, আমি বলবো নিত্যদিনকার সম্পর্ক, এই যে তরুণদের মনোজগতে যে পরিবর্তন, সেখানে আশা বা হতাশার জায়গাগুলো, সেগুলো আসলে আমরা কতটা অ্যাড্রেস করবার চেষ্টা করছি। অনেকে খুব আশাবাদী, অনেকে খুবই হতাশ। সাম্প্রতিককালে দেশের দুটো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলো, আপনি একটি অনুষ্ঠানে ছিলেন এবং সেখানে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের এই পোস্ট ইলেকশন যে রেজাল্ট, সেটা অ্যানালাইসিস করবার তারা করেছে এবং তাদের মুখ থেকে আমরা শুনবার চেষ্টা করছিলাম। আমরা কি আসলেই এই একাডেমিশিয়ানদের কথা বলি বা ন্যাশনাল লেভেলের পলিটিশিয়ানদের কথা বলি বা যে নীতি নির্ধারক যারা বা যারা দেশ চালাচ্ছেন, তারা কি কখনো আসলে এই বিষয়গুলোর ভেতরে গিয়ে পৌঁছার চেষ্টা করেছেন যে আসলে খারাপ হলেও সেটা কী কারণে হচ্ছে, ভালো হলেও সেটা কী কারণে হচ্ছে? খুব মানে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ইস্যু তুলেছেন, কেননা বাইরের দুনিয়ার নিশ্চয়ই এখানে প্রভাবটা আমাদের বাংলাদেশে পড়ে, যেটা সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ করা, কিন্তু নিজের ঘরের মধ্যে যেটা হচ্ছে সেটা নিয়ে চিন্তা করতে হবে। আপনার কথা থেকে বলি যে আমার সৌভাগ্য হয়েছিল যে 2 দিন আগে এখানে শনিবারে আমাদের এখানে আমি যে সংস্থার সাথে আছি
আপনিও আছেন এখানে, এই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। তো ওদের একটা প্রোগ্রাম আছে, দীর্ঘমেয়াদী প্রোগ্রাম। তো আমাদের যে একজন ডেভেলপমেন্ট পার্টনার ফ্রেডরিক ইবার স্টিফটুম, তো এখানে হচ্ছে নাম করা একটা জার্মান সংস্থা। তো ওদের সাথে এখানে একটা যৌথ এখানে একটা পার্টনারশিপে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে তরুণ রাজনীতি, পলিটিক্স ল্যাব বলে। তো তরুণ রাজনীতিবিদরা যারা বিশেষত হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিতে এখানে আছেন, তাদের এখানে হচ্ছে রাজনৈতিক চিন্তা ভাবনা এবং তাদের মধ্যে সুষ্ঠু একটা গণতান্ত্রিক চর্চা এখানে উদ্বুদ্ধ করার জন্য এখানে ওয়ার্কশপ, সিরিজ অফ ওয়ার্কশপস নেওয়া হয় এবং হচ্ছে ওখানে ফিল্ড স্পেশালিস্টদের। তো ওই প্রোগ্রামে, এবং এটা হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে টপিক্যাল, যেহেতু এখানে হচ্ছে ডাকসু এবং জাকসু নির্বাচন করার পর আমরা এখানে ওদের সাথে এখানে অফ দ্য রেকর্ড এখানে হচ্ছে যে আলাপ করলাম এখানে, যেখানে প্রত্যেকটি বিভিন্ন রাজনৈতিক দলের এবং মতাদর্শের এখানে তরুণীরা ছিল, এবং তাদের সাথে খোলামেলাভাবে যেটা আলাপ করলাম সেটাতে হচ্ছে যে বেশ চিন্তার বিষয় হলো। কেন প্রথাগত যে আমাদের রাজনীতিবিদরা, প্রথাগত আমাদের যে এখানে হচ্ছে যে একাডেমিকরা আছেন, যেখানে শিক্ষক আছেন, সুশীল সমাজ আছেন, বা হচ্ছে যে আমাদের বলবো হচ্ছে যে চ্যাটারিং ক্লাস যেটাকে বলে, বুদ্ধিজীবী যারা আছেন, তাদের ধ্যান ধারণার বাইরে কিন্তু সমাজ পাল্টে যাচ্ছে। এবং ওরা যখন বললো যে ওদেরকে ডাকসু এবং জাকসু নির্বাচনে যে আমরা বললাম যে শিবির সমর্থিত যে এখানে হচ্ছে যে সংগঠনটি বিজয়ী হলো, এগুলোর কারণগুলো কী, এখানে কারণগুলোর মধ্যে ওরা প্রথমেই এখানে, এবং বেশ সেটা ফ্যাসিনেটিং, যদি আপনি সময় দেন এখানে আমাকে বলার জন্য, যে প্রথমত ওরা যেটা বললো হচ্ছে যে এই 16 বছর এখানে যে বিগত সরকারের যে ছাত্র যে এখানে সংস্থা ছিল এখানে, বা এখানে ছাত্রলীগ বা যুবলীগ, ওদের যে এখানে যে দূরত্ব ছিল, তার জন্য হচ্ছে ওদের মেইন ফোকাস ছিল হচ্ছে -1, মানে বিএনপিকে হচ্ছে ইকুয়েশন থেকে সরিয়ে নেওয়া। এবং তার সাথে সাথে যে ইমপ্লিসিট এজেন্ডা ছিল যে জামাত যদি বিএনপির সাথে পার্টনারশিপ না করে তাহলে কিন্তু মানে দোষ নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ যদি বিএনপির সাথে পার্টনারশিপ করে। এবং তার জন্য হচ্ছে যদি জামাতের যেতে এখানে শিবির সংগঠনের ছাত্র সদস্যদেরকে অনেকটা ইচ্ছাকৃতভাবে বা মানে এখানে হচ্ছে আননোয়িংলি ওদেরকে কিন্তু আওয়ামী লীগে কিন্তু মানে এটা সুযোগ করে দিয়েছিল হচ্ছে যে এখানে যুবলীগ ও ছাত্রলীগে ওদেরকে যোগদান করার জন্য। তার জন্য কোনোদিন ওরা ক্যাম্পাস ছাড়তে হয়নি, হল ছাড়তে হয়নি, তারা ছাত্রদের সাথে ওরা নিবিড় সংযোগ করে রেখেছে। এবং যেটা আমরা অনেক সময় ভুলে যাই, আপনি যদি জামায়াতে ইসলামীর যদি অরিজিনাল আপনি ম্যানিফেস্টোতে যান, এটা যদি, এবং এটা হচ্ছে 1941 সালে যে রাজনৈতিক দলটা হচ্ছে আবু আলা আল মওদুদি যখন এটা এস্টাবলিশ করেছিলেন, ওরা কিন্তু হচ্ছে যে ওদের যদি আপনি এজেন্ডাতে দেখেন, ওরা কিন্তু একটা জিনিস খুব এখানে সুচারুভাবে এটা অ্যাডভান্টেজ নেয় যে ওরা সোশ্যাল এঙ্গেজমেন্টটা কখন করে, যখন রাষ্ট্র তার দায়িত্ব থেকে সরে আসে, বা যখন হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো যখন হচ্ছে তাদের দায়িত্ব থেকে সরে যায়, তখন হচ্ছে অনেকগুলো হচ্ছে পাবলিক সার্ভিস যেটা সরকারের দেওয়া উচিত, বা যেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে আপনার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দেওয়া উচিত, মানে হলে অবসর বা হলের এখানে অ্যাকোমোডেশন, বা হলে যাতে ছাত্রছাত্রীরা হচ্ছে যে নিপীড়িত না হয়, ওরা যাতে অবাধে যাতে কাজ করতে পারে, এইগুলো যদি এখানে যখন ইউনিভার্সিটি অথরিটিস করতে না পারে, তখন কিন্তু এখানে জামাতের সমর্থিত যে শিবিরের যেখানে নেতাকর্মীরা ওরা কিন্তু এনগেজ করা শুরু করে। এবং আপনি দেখেন ওদের রিক্রুটমেন্টটা কীভাবে শুরু হয়, চাকরির গ্যারান্টি দিচ্ছে, অসুস্থ লেগে পাশে আপনি এটাই তো আমি বলছি, সোশ্যাল সার্ভিসেস যেগুলো এখানে দিচ্ছে এখানে ওরা কিন্তু শুরু করছে হচ্ছে যেটা আমি ওদের মুখ থেকে, অবশ্যই এটার জন্য আরো রিসার্চও লাগবে, কিন্তু অনেকগুলো বেশিরভাগ কোচিং যেগুলো আছে আপনার পাবলিক ইউনিভার্সিটি কোচিংয়ে বলেন, বা হচ্ছে আপনার মেডিসিনের কোচিং বলেন, বা ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজে, ওখান থেকে কিন্তু ওখানে হচ্ছে যে বেশিরভাগ কোচিংয়ে দেখা যাচ্ছে হচ্ছে জামাতের সাথে অ্যাফিলিয়েটেড যারা আছে। এবং সবসময় যেহেতু এখানে একটা ধারণা হয়ে গেছে, সত্য হোক বা মিথ্যা হোক, যে জামাতের নাকি ফান্ডিংয়ের অভাব নেই, এক্সটার্নাল ফান্ডিং অনেক আছে, এবং তার জন্য হচ্ছে, এবং জামাতে এখানে হচ্ছে যেটা হচ্ছে যে সোশ্যাল সার্ভিস যেটাকে প্রোভাইড করে, এই সোশ্যাল সার্ভিসে প্রোভাইড করার জন্য হচ্ছে যে আপনি একবার জামাতে ঢুকলেন, আপনার এখানে হচ্ছে যে ইউ উইল বি টেকেন কেয়ার অফ, এই যখন যেখানে একটা এই যে একটা আস্থার জায়গাটা নিয়ে যাওয়াটা, এতে কিন্তু অনেকে অ্যাট্রাক্টেড হয়েছে। এবং আপনি যদি দেখেন এটা একই, কিন্তু এটা কিন্তু আরেকটা বিষয় স্টুডেন্টরা বলছিল যে ব্যাকগ্রাউন্ডে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা খুবই মানে দরিদ্র ব্যাকগ্রাউন্ডের, এবং এখন গ্রামের মধ্যবিত্তদের ছেলেমেয়েরাও পারলে প্রাইভেট ইউনিভার্সিটিতে যায়, পাবলিক ইউনিভার্সিটিতে আসতে চায় না, এবং স্টুডেন্টদের একটা বড় অংশই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আচ্ছা, আমি এই দুটো জিনিসই আছে কিনা ওটার পরে আমি একটু তথ্য তালাশ করেছিলাম যেখানে আসলে এটা ভ্যালিডিটি কি। এক হচ্ছে আমরা কিন্তু একটা জিনিস যে যতই আমরা মানে স্বীকার করি না করি,
বিগত 30 বছর ধরে আমাদের কিন্তু ক্রমাগত অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে এবং এখন কিন্তু হচ্ছে যে এডুকেশন কিন্তু এখন হচ্ছে একটা লাক্সারি নয়, নেসেসিটি। এবং আগে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে বুঝতাম যে শহর থেকে, বিশেষত ঢাকা শহর বা চিটাগং বা 2-4টা বড় শহর থেকে এখানে হচ্ছে মধ্যম আয়ের বা মধ্যবিত্ত বা উচ্চ মধ্য আয়ের লোকরা এখানে আসে। কিন্তু এখন এটাও ঠিক যে এখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখানে যেমন নর্থ সাউথ, আপনার ইস্ট ওয়েস্ট, আমার যে ইউনিভার্সিটি ব্র্যাক, ইউল্যাব, আইইউবি, তারপর এখানে ইউআইইউ, এরা যেগুলো আছে, এআইইউবি, এরকম যে বেশ কয়েকটি ইউনিভার্সিটি, এটার বেশ মানও কিন্তু গুণগত মান বেড়েছে এবং অনেকে কিন্তু হচ্ছে মধ্যম আয়ের বা উচ্চ মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু এই আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যাচ্ছে, শীর্ষ শ্রেণীর প্রাইভেট, এবং বাইরে যাচ্ছে। এবং এখন যেটা হচ্ছে মাদ্রাসা এডুকেশন যে ইকুইভ্যালেন্সটা দিয়ে দেওয়া হয়েছে এবং মাদ্রাসা এডুকেশন সিলেবাসও চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু গ্রাম বা ছোট শহরগুলো থেকে আসে এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের ঢাকাতে যখন আসে, ঢাকা তো রাজধানী, আমার রাজধানী ঢাকায় জন্ম হয়েছে, আমাদের কাছে ঢাকার কাছে এত যাদের কাছে আছে তাদের কাছে মনে হয় যে কত বড় একটা দুনিয়াতে চলে আসলো। তখন যে ওই আইডেন্টিটি এবং হচ্ছে যে শখটা পায়, তখন কিন্তু ওই ট্রানজিশনে কিন্তু জামাতটা ইনভেস্ট করে। এবং আরেকটা জিনিস কিন্তু ওরা বলেছিল যে ওরা কিন্তু ছাত্রলীগের অত্যাচারে এতটাই অতিষ্ঠ ছিল, ওরা কিন্তু ওরা অনেকের মধ্যে এটা আশঙ্কা চলে আসছিল যে যদি ছাত্রদল সমর্থিত যদি এখানে এই সংস্থা বা সংগঠনগুলো জিতে, তাহলে আবার একই রকমের রাজনীতি আসবে। এবং আমার মনে হয় এখানে হচ্ছে যে বিএনপির বোধহয় একটা বড় এখানে একটা লেসন আছে, যদি নিতে চায় যে এই যে 1.5 বছর ধরে মানুষ কিন্তু এইটা কথাটা বলছে না যে এখানে বিএনপি কিন্তু 7,000 নেতা কর্মীদেরকে কিন্তু এখানে বহিষ্কার করে দিয়েছে চাঁদাবাদির জন্য, কিন্তু এই 1.5 বছরের যে এই যে স্বেচ্ছাচার যেখানে কিছু অভিযোগ উঠেছে যে বিএনপিকে তার এস্টাবলিশমেন্টের পার্ট ধরেছে, এই এস্টাবলিশমেন্টের মানে এখানে আছে, এখনো তো এস্টাবলিশমেন্ট আছে, কেন ওরা তো হচ্ছে যে যদিও জামাত এস্টাবলিশমেন্টের পার্ট, এনসিপিও আছে, কিন্তু দেখুন মানুষের কিন্তু আক্রোশ, মানুষের কিন্তু মানে হতাশা কিন্তু বিএনপির দিকে টার্গেটেড হয়েছে। তো বিএনপি নেতাকর্মীদের এখানে হচ্ছে যে কিছু নেতাকর্মীদের এখানে হচ্ছে দুর্নীতির অভিযোগটা যেভাবে সোশ্যাল মিডিয়াতে আমি জামাত সুচারুভাবে কাজে লাগিয়েছি, বামপন্থী ছাত্র সংগঠনগুলো সম্পর্ক তারা কিছুটা বলছিল। বামপন্থী এখানে হচ্ছে কি, বামপন্থী ছাত্র সংগঠন হচ্ছে দুই দিকে কাটে, কেননা এখানে হচ্ছে মানে এরা গঠনমূলক কাজ খুব কম করতে পারে, সুন্দর কথাবার্তা বলে, কিন্তু বামপন্থী সংগঠনটা আমি সবসময় দেখেছি 1980 সাল থেকে ওরা কিন্তু হচ্ছে ভোট কাটার কাজটা করে। এবং বামপন্থীদের মধ্যে আমি নেতা নেত্রীদের মানে যথেষ্ট সম্মান রেখে বলছি, ওদের কিন্তু কিছুদিনের মধ্যে সুযোগ সুবিধা করে ওরা কিন্তু উগ্র ডানপন্থীও হয়ে যায়। তো এখানে এক ধরনের ইন্টেলেকচুয়াল মার্সিনারি হিসেবে কাজ করার এখানে প্রবণতা। প্রফেসর নীলা, আপনার কোনো টেক থাকলে আপনি বলতে পারেন, বাট ক্লোজিং রিমার্কস হিসেবে আমরা যদি ফরেন পলিসি এবং সিকিউরিটির ইস্যুটাতে যেতে চান আপনি সেখানেও যেতে পারেন, কিন্তু তাহলে একবারেই ছোট করে বলি, আমার মনে হয় সব মিলিয়ে মানে আমি খুবই আবারও মুগ্ধতার সাথে শুনছিলাম, আমার অভ্যন্তরীণ রাজনীতির জ্ঞান সীমিত, কিন্তু যেহেতু তারপরেও আমি মনে করি এই জায়গাগুলো অনেকটা আন্তর্জাতিক রাজনীতির একটা ধারাবাহিকতা আমরা দেখি। কি করে? কারণ আমার কাছে মনে হয় যে একে তো যদি আমরা বোঝার চেষ্টা করি যে কেন একটা পশ্চিমা বিশ্ব ব্যবস্থা 1990-এর পরে যেটা তৈরি হওয়ার একটা চেষ্টার মধ্যে ছিল, সেটা বহুভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, এবং এই বাধাপ্রাপ্ত হওয়ার ফলে আমরা দেখেছি যে এক ধরনের কী বলা হয় যে সেকুলার মডার্ন ওয়ার্ল্ড অর্ডারের বিপরীতে যারা দাঁড়িয়ে আছেন, তারা এখন হয়তো আমরা পপুলিজম শব্দটা গত 10 বছরে ব্যবহার করছি, কিন্তু এটার একটা ব্যবহার এখানে হয়েছে। এবং এই কাউন্টার আইডেন্টিটি পলিটিক্সের কারণে আমরা তুরস্কতে যেভাবে এরদোগানের উত্থান দেখেছি, রিপাবলিকান সম্ভবত পার্টির নাম ছিল ওই সময়টাতে, আমি একটু ভুলে গেলাম এক্স্যাক্টলি, একেপির আগে যারা ছিলেন আর এটা হচ্ছে একবাতানের যে দলটা, মানে তারা তো সেকুলার হিসেবে ইউরোপের সাথে মার্চ করার একটা আইডিয়া নিয়ে তারা তৈরি হয়েছে, কিন্তু এরদোগান আসার পরে কিন্তু সেদিকে আর একদমই হাঁটেনি। বরঞ্চ তুরস্ককে আমরা দেখছি এখন যে আধুনিক মুসলিম বিশ্ব ব্যবস্থার একদম নেতৃত্ব স্থানীয় জায়গায় কি করে নিজেকে স্থাপন করা যায় আরব রাষ্ট্রগুলোর সাথে সাথে বা বিপরীতে। সো ওই ধারাবাহিকতায় আপনি দেখবেন যে এক ধরনের জাতীয়তাবাদ এবং সবকিছুকে ব্যবহার করে এক ধরনের রাজনীতির উত্থান হয়েছে, যারা হয়তো বা একটা সময় অতখানি পপুলার ম্যান্ডেট নিয়ে আসার সাহস কখনো করতে পারেনি, এবং তারা তাদের নিজস্ব নীতিও বহুভাবে পরিবর্তন করেছে। আমাদের মতো দেশগুলো এবং অন্যান্য যে কোনো দেশ, বিভিন্ন দেশে কিন্তু আমরা এই ধরনের উদাহরণ দেখতে পেয়েছি। সুতরাং এটার সাথে একটা আমি বলবো যে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কাঠামো রয়েছে, এবং অনেকেই কনস্পিরেসি থিওরি, যেহেতু আইআরে আমরা জানি যে কনস্পিরেসি থিওরির একটা অবস্থান রয়েছে, বিশ্বাস করি, আর একাডেমিক্যালি তো আমরা এগ্রি করি না, কিন্তু একটা বড় বিষয় হচ্ছে যে অনেক সময় পশ্চিমা বিশ্ব ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে তারাও অনেক ধরনভাবে এই ধরনের রাজনৈতিক আদর্শগুলোকে এক ধরনের সহায়তা করে থাকে। কারণ
তখন দেখা যায় একটা পর্যায়ে পরে এসে তাকে তার বিরুদ্ধে হয়তোবা শক্তি ব্যবহার করার একটা যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়, যেরকম করে অনেকে উদাহরণ দেন যে মুজাহিদিনরা একসময় আমেরিকার তৈরি করা ছিল আর কি, পরবর্তীতে 2 দশকের গ্লোবাল ওয়ার অন টেররিজম অ্যান্ড দি এন্টায়ার এঙ্গেজমেন্ট অফ দি ডিফেন্স ইন্ডাস্ট্রি অ্যান্ড দি নিউ, কিন্তু সেই থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। শেষ করি হচ্ছে যে আমাদের নিরাপত্তার জায়গাগুলো এবং আমাদের পররাষ্ট্রনীতির জায়গাটা, যেটা আমি মনে করি যে যেটা একটু আগেও বলছিলাম যে এখানে অনেক বেশি প্রিএমটিভ এবং প্রোঅ্যাক্টিভ পলিসিস গ্রহণ করা প্রয়োজন। প্রিএমটিভ শব্দটা যদিও আমরা জানি যে হ্যাজ বিন ক্রিটিসাইজড আফটার দ্য ইউটিলাইজেশন অফ দ্য টার্মিনোলজি ইন দ্য গ্লোবাল ওয়ার অন টেরর, কিন্তু এই প্রিএমটিভনেসটা হচ্ছে যে আমাদের বুঝতে পারা উচিত যে আগামী 20 বছরে বিশ্ব অবস্থা কোন দিকে পরিবর্তন হচ্ছে এবং সেই অনুসারে উন্নয়নকেই কেন্দ্র করতে হবে। যেহেতু আমরা মনে করছি যে আমরা ডেফিনেটলি এক ধরনের ডেভেলপড স্ট্যাটাসে যেতে চাই, কিন্তু তার সাথে এর সাথে আগত মানে এর সাথে ট্যাগ করা যে ধরনের সিকিউরিটি রিস্কগুলো রয়েছে, এবং পার্টিকুলারলি আমি বলবো যে ওই যে গ্রে জোনটা বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড নন ট্রেডিশনাল, কারণ সাইবার সিকিউরিটি একজন মানুষের উপরে না, এটা রাষ্ট্রের উপরেও হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে, সেটা ওই গ্রে জোনে পড়ছে। বা আমরা যখন বলছি যে কী বলা হয় ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমস লাইক হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড এভরিথিং, সো এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন এইটা করতে গেলে একা করা মুশকিল, তাই মাল্টিল্যাটারাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক কি, তাই বলে কি আমরা কোয়াডে যোগদান করব, এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, আপনার নেতৃত্বে আমরা বহু এই ধরনের আলোচনা করেছি, কিন্তু আমার মনে হয় যে ওইটা আমাদের একটু চিন্তা করা প্রয়োজন। সো এই থ্রেট পারসেপশনটা এবং থ্রেটটা বোঝার চেষ্টা করা এবং সেই অনুসারে এক ধরনের প্রিএমটিভ পলিসিতে যাওয়া। জাস্ট 30 সেকেন্ডসে যদি কিছু যোগ করবার। সামনে যুগ আরও পরিবর্তন হচ্ছে এবং এখন দেখা যাচ্ছে পশ্চিমা বিশ্ব কিন্তু এখন দেখা যাচ্ছে যে উগ্র ডানপন্থী এবং দরকার হলে উগ্র ধর্মাবলম্বীদেরকে উপর কিন্তু নির্ভরশীলতা বাড়াচ্ছে, কেননা ওদের মূল লক্ষ্য চীনের এখানে উত্থানকে ঠেকানো। কিন্তু এই যে ডেঞ্জারাস চীনও তো ওই শক্তির সঙ্গে সম্পর্ক, চীনও ওই শক্তির সাথে এখানে সম্পর্ক করছে, কিন্তু সমস্যা হচ্ছে এই দুই এখানে যে এখানে হাতি এবং বাঘের লড়াইয়ের মধ্যে এখানে বেচারা ছোট ছোট যে এখানে এই বনের এখানে পশু প্রাণীদের মারা যেতে পারে। তা আমাদের অবস্থা ওই রকম না হয় যে না ঘাড়কা না ঘাটকা বলে একটা এখানে আছে। তো বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থগুলো আগে আইডেন্টিফাই করুক এবং জাতীয় ঐক্যটা আগে এখানে এস্টাবলিশ করুক, নাহলে কিন্তু সামনে কিন্তু আমাদের অনেক কিন্তু চিন্তার বিষয় আছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো দেখতে পারেন। প্রফেসর নীলরঞ্জন বিশ্বাস এবং মিস্টার পার্সেক্রেট মাপাসে অসংখ্য ধন্যবাদ আলোচনা। দর্শক, বাংলাদেশে একটা বড় সমস্যা আমরা দেখি যে পৃথিবীর অন্যান্য জায়গায়ও হয়তো আছে, কিন্তু আমাদের রাজনীতিকদের মধ্যে বা নেতৃত্বের মধ্যে যে কথা এবং কাজের মধ্যে খুব একটা মিল পাওয়া যায় না। এটা এক ধরনের মানসিক রোগও বটে। বিশিষ্ট মনোবিজ্ঞানী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিও ফেস্টিঞ্জারের থিওরি অফ কগনিটিভ ডিসঅনেন্স অনুযায়ী, সো আপনি যদি কথা এবং কাজের মধ্যে মিল না থাকে সেটা এক ধরনের ব্যাধি, এবং এই ব্যাধিটা আসলে তৈরি হয় চিন্তার মধ্যে যদি অসততা থাকে। কাজেই আমরা দেখতে পাই যে অনেক বিষয় না, আমরা পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলছিলাম, নিরাপত্তা নীতি নিয়ে কথা বলছিলাম, এগুলো আসলে কতটা আছে কতটা নেই বাংলাদেশে, তার সঙ্গে একদম শিক্ষা স্বাস্থ্য থেকে দুর্নীতি পর্যন্ত অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু এগুলো আমরা আসলে কথায় বলি বটে, কিন্তু বাস্তবে সেগুলোকে কার্যকর করবার কোনো পদক্ষেপ আমরা কারো কাছ থেকে দেখি না, না রাজনীতিকদের কাছ থেকে, না সুশীল হিসেবে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন তাদের কাছ থেকে। একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে কোনো সমস্যা সমাধান করতে হলে বা সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হয়, এবং আইডেন্টিফাই করতে হলে আসলে দেশটাকে বোঝা দরকার, দেশের মানুষকে বোঝা দরকার, দেশের সীমানা পেরিয়ে আঞ্চলিক পরিস্থিতিটা বোঝা দরকার এবং বৈশ্বিক পরিস্থিতিটাও বোঝা দরকার। এই অধ্যয়নটা আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তো নেই, বরং একাডেমিক হিসেবেও যারা করেন তারাও খুবই সীমিত পরিসরে করেন, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, বা তাদের সঙ্গে একটা সংযোগ আমাদের রাজনৈতিক নেতাদের বা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সেরকম সংযোগ আমরা দেখতে পাই না। সব মিলিয়ে আমাদের বাংলাদেশ আসলে একটা ঝুঁকির মধ্যেই আছে, এবং এই জায়গায় জাতীয় ঐক্যের কথা আলোচনা হয়েছে, সেটা নিয়ে নানা রকমের এক্সারসাইজ আমরা দেখছি। কিন্তু সব কথার আগে যেটা বলতে হয় যে মনস্তত্ত্বের যতক্ষণ না সংস্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইসব সংস্কার নিয়ে খুব বেশি সুবিধা হবে না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে জ্ঞানের পরিধিটাকে যদি আমরা বিস্তৃত না করতে পারি, আমরা মনোজগৎটাকে যদি ওপেন না করে দিতে পারি, তাহলে এই সংকট সমাধান আসলে করা সম্ভব নয়। কাজেই যে ধারায় বাংলাদেশ এগুচ্ছে, যে আদর্শের বাণী আমরা নানা মহল থেকে শুনছি,
সেটা বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য খুব একটা কল্যাণকর হবে বলে মনে হয় না। এবং সেটা যারা মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বা প্যাট্রোনাইজ করছেন, তারা নিজেদের ভবিষ্যৎকেও হয়তো ধ্বংস করছেন, কিন্তু দেশটাকেও ডুবাবার পথে নিয়ে যাচ্ছেন। আমরা আশা করব যে জনগণের সজাগ এবং সতর্ক হবার এখনই সময়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।